আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের রসায়নের শর্ট সিলেবাসে যে প্রথম অধ্যায়টা রয়েছে, অর্থাৎ পদার্থের গঠন অধ্যায় নাম্বার ৩, সেটা আজকে এই লেকচারের মধ্যে ইনশাল্লাহ টাইপ ওয়াইজ যতগুলা থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, আমি আবারও বলতেছি থিওরিটিক্যাল জিনিসপত্র রয়েছে, তা কমপ্লিট করে ফেলবো। এই ক্লাসটা মোরাললেস অবভিয়াসলি দেখা যায় আমি তোমাদের একাডেমিকে 2টা পার্টে পড়াইছিলাম, বাট বিলিভ মি, এটাকে যদি তুমি রিভিশন আকারে কমপ্লিট করতে চাও, শেষ করতে চাও, একটা পার্ট মোর দ্যান এনাফ থিওরিটা কমপ্লিট করার জন্য। তারপরে এর উপরেই তুমি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করবা, যেটা আমরা টাইপ ওয়াইজ সিকিউ বলতেছি। সেটা তোমার সিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ এসকিউ দুইটাকেই কভার করবে। তারপরে টাইপ ওয়াইজ এমসিকিউ। এই চ্যাপ্টারে তোমার ফুল প্রুফ মানে একেবারে প্রফেশনাল লেভেলের যেই প্রিপারেশনটা, সেটা ইনশাল্লাহ ডান হয়ে যাবে। ঠিক আছে? সো তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকতেছি আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো তাহলে শুরু করি। ওকে, সো এই চ্যাপ্টারটা একেবারে শুরু করার আগে তোমাদেরকে রসায়নে আসলে আরও 2টা চ্যাপ্টার পড়ানো হয়। পদার্থের অবস্থা একটা, আর আরেকটা আছে হচ্ছে যে একেবারে শুরুটা, ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এরকম টাইপের একটা চ্যাপ্টার। এই 2টা জিনিস দিয়ে তোমাকে পরমাণু সম্পর্কে একটা বেসিক দেওয়া হয়। আমরা প্রথমে আসলে এই 2টা পদার্থ সম্পর্কে পড়বো। জিনিসটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। খুব ভালো করে জিনিসটা একটু বুঝবো। ফার্স্ট অফ অল, সব কিছু চিন্তাভাবনা বাদ দাও, জাস্ট আমি তোমাকে বেসিকটা ধরাচ্ছি। দেখো, তুমি চোখটা বন্ধ করে চোখটা খুললা, তুমি আশেপাশে কতগুলা অবজেক্ট বা বস্তু বা পদার্থ দেখতে পাচ্ছ না? পাচ্ছ নিশ্চয়ই। সো তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটাকে কি বলতেছি আমরা? পদার্থ। একেবারে এর থেকে বোধহয় ভেতরের বেসিকে আর কেউ যাবে না। এটাকে কি বলতেছি বলো? পদার্থ। এই পদার্থ আমরা কাকে বলবো? যার ভর আছে এবং জায়গা দখল করে। পদার্থ আমরা তাকেই বলবো যার আমাদের কি আছে? ভর আছে এবং যেটা আমাদের জায়গা দখল করবে। ও যা, এই 2টা বৈশিষ্ট্য থাকা লাগবে তার। জায়গা দখল করে, ভর থাকা লাগবে এবং সে জায়গা দখল করবে। সেটাকে আমরা কি করব? পদার্থ বলবো। সো তুমি আশেপাশে যতগুলা দেখতেছো সবই পদার্থ। ধরে নিলাম তুমি 2টা পদার্থের কথা আমরা ধরতেছি। ধরে নাও তুমি হচ্ছে যে কাঠের টেবিল চেয়ারে বসে পড়তেছো এবং তোমার হাতে একটা ডিভাইস আছে, একটা ল্যাপটপের স্ক্রিনে হোক, ট্যাবের স্ক্রিনে হোক, ফোনের স্ক্রিনে হোক, তুমি ক্লাসটা দেখতেছো বা আমার কথাটা দেখতেছো। ধরে নিলাম আমরা এই স্পেসিফিক 2টা জিনিস, জাস্ট সাপোজ ধরে নাও। ওকে, সো তাহলে তুমি প্রথমত দেখতেছো যে টেবিলটাতে তুমি পড়তেছো সেটা অবশ্যই একটা পদার্থ। সেটা গঠিত কি দিয়ে? আসলে কাঠ। কাঠ দিয়ে। কাঠের গাঠনিক উপাদান কি? কাঠের গাঠনিক উপাদান হচ্ছে অবভিয়াসলি আমরা জানি সেলুলোজ। কীভাবে বলো? সেলুলোজ। হ্যাঁ, এটা একটা কি আসলে? এটা একটা পলিমার। কিসের পলিমার? এই সেলুলোজটা হচ্ছে ওই যে গ্লুকোজ ফ্রুক্টোজের তুমি নাম শুনছো নিশ্চয়ই, ওটার পলিমার। যেটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি বেসিক্যালি এখান থেকে কি পাবা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই 3টা পাইলা। এই 3টা পাইলা। তাহলে এটা দিয়ে এটা গঠিত সেলুলোজ। সেলুলোজ দিয়ে, সেলুলোজটাই হচ্ছে মেইনলি আমাদের কাঠের গাঠনিক উপাদান। তার উপরে রং টং করা আছে, ফিনিশিং টিনিশিং করা আছে, স্টাইল বা শেপ করা আছে, সেগুলো আলাদা হিসাব। ওকে, একই রকমভাবে ঠিক যেটা এটা এখানে দেখলা, ঠিক একই রকমভাবে চলো আমরা আরেকটা হচ্ছে তোমাকে দেখাই। ধরে নিলা যে তুমি হচ্ছে যে যেটা দেখতেছো সেটা হচ্ছে ডিসপ্লেতে একটা ফোনের স্ক্রিনটা, ফোনের যে স্ক্রিন, এই স্ক্রিনে নিশ্চয়ই তুমি ক্লাসটা দেখতেছো। এই স্ক্রিনটা আসলে কি দিয়ে গঠিত ভাইয়া? স্ক্রিন। স্ক্রিনের গাঠনিক উপাদানটা হচ্ছে আমাদের গ্লাস বা কাঁচ। কি? গ্লাস বা কাঁচ। কাঁচের গাঠনিক উপাদানটা কি? কাঁচের গাঠনিক উপাদান হচ্ছে সিলিকা। কাঁচের গাঠনিক উপাদান ধরে নেওয়া হচ্ছে আমাদের সিলিকা। সিলিকা জিনিসটা কি? সিলিকন অক্সাইড, যেটাকে তুমি পাবা হচ্ছে, যেটাকে তুমি ভাঙলে পাবা হচ্ছে সিলিকন, অক্সিজেন, এগুলা। ওকে, তাহলে পদার্থ জিনিসটা এটা ছিল, এটাকে ভাঙতে 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 এটা পাইলা। পদার্থ জিনিসটা এটা, এটাকে ভাঙতে ভাঙতে এটা পাইলা। পাওয়া সম্ভব না? অবভিয়াসলি সম্ভব। গুড। এখন চলে আসি আমরা যে আমি যে তোমাকে হচ্ছে যে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ বুঝাচ্ছি, এই 2টা জিনিসই কি আমাদের যৌগিক পদার্থ না? মানে একাধিক ধরনের পদার্থ দিয়ে এটা গঠিত না? একাধিক মৌল দিয়ে এটা গঠিত না? এদেরকে আমরা কি বলতেছি বলতো? মৌল। একেবারে ছোট্ট। এখন এদেরকে ভাঙলে আবার আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। সে আলাপে পরে যাচ্ছি সেখানে পরে যাব। মানে ওই আমাদের মৌলগুলা কি দিয়ে গঠিত সেখানে আমরা যাব পরে। এখন আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন চলে আসো যেটার কথা বলছিলাম, মৌলিক পদার্থ কোনটা? যেটাকে ভাঙলে আমরা ওই একটা উপাদান ছাড়া অন্য কিছু পাবো না। যেমন ধরে নাও যে তুমি অক্সিজেন মাস্ক লাগাইছো, বা ধরে নাও তুমি হচ্ছে যে অক্সিজেন মাস্কও লাগাও নাই। আমি ধরে নিলাম যে তুমি চিন্তা করতেছো, ধরো তুমি একটা নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার নিছো। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস। এই জিনিসটা কি দিয়ে গঠিত বলো তো ভাইয়া? এই যে একটা নাইট্রোজেন,
আরেকটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন মিলে এটা গঠিত না? নাইট্রোজেন গ্যাসের একটা সিলিন্ডার, এটাকে যদি তুমি ভাঙো, নাইট্রোজেন গ্যাস ছাড়া, এই যে নাইট্রোজেন মৌলটা ছাড়া আর অন্য কিছু পাওয়ার কি চান্স আছে? ভাঙতে ভাঙতে তুমি যতই ছোট করো না কেন, আছে? নাই। তাহলে এই জিনিসটাকে তুমি কি বলবা? এটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। আমি এটা তোমার জন্য একটু কঠিন হইলে আমি তোমাকে আরেকটা হচ্ছে উদাহরণ দিই। ধরো তোমার চিন্তা হলো আমি আজকে বাড়িঘর সব ভেঙে ফেলবো, রেগে গেছি, তোমার, আমার না, চিন্তা হলো। তুমি হচ্ছে প্রথমে রড সিমেন্ট ভাঙা শুরু করলা, তারপরে দেখলা যে রড সিমেন্ট তো ভেঙে ফেলতেছি, বাট ভেতরে একটা জিনিস আছে সোজা লম্বা এরকম, এটি ভাঙতে পারতেছি না। এই মালটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের লোহার রড। ধরে নাও এটা কি আসলে? লোহার রড। মজবুতকরণের জন্য এটা দেওয়া হয়। আচ্ছা, লোহার রডটাকে তুমি আর ভাঙতে পারতেছো না, এটা আসলে কি দ্বারা গঠিত বলো তো? এই ফেরাম দ্বারা গঠিত না? ফেরাম দ্বারা। তাহলে এই যে লোহার রড জিনিসটা, যেটাকে তুমি আর ভাঙতে পারতেছো না, বা এটাকে ভাঙলেও এই যে এত মোটা লোহা, এই ফেরাম ছাড়া অন্য কিছু পাবা? উত্তরটা হচ্ছে না। তাইলে এই ফেরাম জিনিসটা আসলে কি, বা এই লোহার রডটাকে তুমি আসলে কি বলতে পারো? মৌলিক পদার্থ বলতে পারো। মানে যাকে ভাঙলে আমরা একটাই গঠন উপাদান পাবো, সেটা হচ্ছে আমার মৌলিক পদার্থ। বাট এই যে যেটা আমার কাঠ, একে ভাঙলে সেলুলোজকে ভেঙে আমরা 3 ধরনের পাচ্ছি, কার্বনও পাচ্ছি, হাইড্রোজেনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি, সেটা কি আমার মৌলিক পদার্থ হবে? হবে না, যৌগিক পদার্থ। তুমি এখন সোজা বাংলায় চিন্তা করলে বুঝতে পারবা যে মৌলিক পদার্থের সংখ্যা আসলে আমাদের কম, যৌগিক পদার্থের সংখ্যাটাই বেশি। এবং অ্যাকচুয়ালি ইউ আর রাইট, তুমি আসলে সঠিক বলছো, মৌলিক পদার্থের হিসাবটা একেবারেই কম, অনেক কম। মৌলিক পদার্থ নাই বললেই চলে। তুমি যে ঢকঢক ঢকঢক করে পানি গিলে খাচ্ছ, এটা কি আসলে মৌলিক পদার্থ? তুমি পানির সংকেতটা জানো না? পানির সংকেতটা কেমন? H2O না? H2O নামে যে একটা রেস্টুরেন্ট, আচ্ছা, পানির সংকেত তো H2O। এই H2O, এই পানিটা, এটা কি মৌলিক পদার্থ? না, এটাকে ভাঙা যাবে না। এটাকে ভাঙলে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন পাচ্ছ না। তাহলে এটা কি পদার্থ একটা আসলে? যৌগিক পদার্থ। তুমি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করো, তোমার কাছে একটা কপারের তার আছে, একটা লম্বা, এটার উপরে যে অন্তরক পদার্থ সেটাকে খুলে ফেলছো তুমি, তাহলে কপারের একেবারে ওয়্যার। এই কপার ওয়্যারের মধ্যে কি আছে? কপার ছাড়া আর কিছু আছে? নাই, মোটেও নাই, জাস্ট কপার আছে। শুধুমাত্রই কি আছে? কপার আছে। তাহলে ওটা কি একটা মৌলিক পদার্থ না? অবভিয়াসলি মৌলিক পদার্থ। এই যে তুমি জিনিসগুলো ধরতে পারতেছো, এটার জন্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমরা দেখি, এবার যদি আমরা সংজ্ঞাটা একটু পড়ি, যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। তাহলে এই যে আমার কাঠ যৌগিক, এই যে আমার স্ক্রিন যে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা যে বালি, সেটাও আমার কি? যৌগিক। এই যে আমার হচ্ছে আমি বললাম কি বলবো, পানি, সেটাও কি আমাদের যৌগিক পদার্থ। ক্লিয়ার হয়েছে? বলো ডান। ডান। এবার তোমাকে আসলে বুঝতে হবে যে অণু পরমাণু কি। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বুঝছো, অণু পরমাণু জিনিসটা কি? ওকে, এখন আমরা মৌলিক পদার্থের গাঠনিক একক, সেটাই হচ্ছে আসলে অণু, সেটা পরমাণু। মৌলিক পদার্থের গাঠনিক একক যেটা, হ্যাঁ, তুমি এটাকে সিম্পলি ধরো, মৌলিক পদার্থের যে গাঠনিক এককটা, গাঠনিক একক, তাই হলো পরমাণু। একাধিক পরমাণু মিলে তৈরি হয় হচ্ছে আমাদের অণু। একাধিক পরমাণু মিলে তৈরি হয় হচ্ছে আমাদের অণু। ঠিক আছে, একাধিক পরমাণু মিলে, একাধিক, নিশ্চয়ই কখনোই একটা পরমাণু মিলে কখনো একটা অণু তৈরি হতে পারে না। একাধিক একাধিক একই বা ভিন্ন, আমি বুঝাচ্ছি জিনিসটা, ভিন্ন ভিন্ন পরমাণু মিলে তৈরি হয় অণু। সো তোমাকে আগে প্রথমে যাইতে হবে হচ্ছে পরমাণু নিয়ে, তারপরে তুমি আসতে পারবা হচ্ছে পরমাণু নিয়ে আসার পরে, তারপরে তুমি যাইতে পারবা হচ্ছে অণু নিয়ে। মৌলিক পদার্থের যে গাঠনিক একক, সেটা হচ্ছে আমাদের এমন, যেমন ধরো এই যে তোমার কাছে লোহার রডটা ছিল, এই লোহার রডের গাঠনিক এককটা কে বলো তো? ফেরাম। এটা হচ্ছে কি? একটা পরমাণু। ফেরামের কি কোনো অণু আছে? উত্তরটা হচ্ছে না। ফেরামের কোনো আণবিক অবস্থা নাই। নাই, কেন নাই সেগুলো সম্বন্ধে আরও পরে জানতে পারবা, বাট নাই। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি চিন্তা করো আমাদের বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস দিয়ে ভর্তি আছে, এটা কি আসলে একটা পরমাণু? হিলিয়ামের কি কোনো আণবিক অবস্থা আছে? উত্তরটা হচ্ছে না। এরা এক পারমাণবিক গ্যাস, এরকমভাবেই থাকতে পছন্দ করে। বাট ধরে নাও তুমি হচ্ছে বেলুনের ভিতরে ক্লোরিন গ্যাসও প্রবেশ করাইছো, ক্লোরিনটা শুধু হচ্ছে আমাদের কি? পরমাণু। বাট যখনই এটা আসলে একটা দ্বিআণবিক গ্যাস, Cl2 আকারে লিখতেছি, তখন এটা হয়ে যাচ্ছে আসলে ক্লোরিন গ্যাস। এটাকে কি বলতেছি আমরা? ক্লোরিন গ্যাস। এটা হচ্ছে ক্লোরিন পরমাণু, বাট এই পরেরটা হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাসটা আসলে 2টা ক্লোরিন পরমাণু দিয়ে তৈরি।
কয়টা দিয়ে? এটাকে ভাঙলে তুমি পাবা হচ্ছে ক্লোরিন প্লাস হচ্ছে আমাদের ক্লোরিন দিয়েই তো হচ্ছে আমাদের Cl2, দুইটা দিয়ে তৈরি। তাহলে এটাকে কি এখন আমরা আর অণু বলতে পারবো? ক্লোরিন গ্যাস মানে ক্লোরিন গ্যাসকে কি আমরা এখন আর পরমাণু বলতে পারবো? ক্লোরিন গ্যাস কি আমার পরমাণু হবে? না, ক্লোরিন গ্যাসটা কি? অণু। কি? অণু। এটাকে ভাঙলে আমরা কয়টা পাবো? দুইটা পরমাণু পাবো। কিসের? ক্লোরিনের পরমাণু পাবো। এরসই বলা হচ্ছে মৌলিক পদার্থের গাঠনিক একক হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের গাঠনিক একক হচ্ছে পরমাণু। আর একাধিক একাধিক একই ভিন্ন ভিন্ন পরমাণু মিলে তৈরি হয় হচ্ছে অণু। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, পরমাণু কখনো যৌগিক হইতে পারে না, বাট অণু কিন্তু মৌলিক হইতে পারে। অণু কিন্তু মৌলিক হইতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি পরমাণু, আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, পরমাণু যৌগিক হওয়া সম্ভব না, কখনোই যৌগিক হওয়া সম্ভব না, কারণ একের অধিক জিনিস যুক্ত হলেই তো এটা আসলে আর পরমাণু থাকলো না। যৌগিক হওয়া সম্ভব নয়, কিন্তু মৌলিক অণু হওয়া সম্ভব। অণু মৌলিক হওয়া সম্ভব। অণু মৌলিকও হইতে পারে, মৌলিক ও যৌগিক দুইটাই হইতে পারে, দুই হতে পারে। কেমনে? চলো উদাহরণ দিই। ধরো আমরা যদি মৌলিক অণুর কথা বলি, তাহলে ধরে নিলাম আমাদের নাইট্রোজেন গ্যাসের যে উদাহরণ নিয়েছিলাম, এটাকে ভাঙলে কি নাইট্রোজেন পরমাণু ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না? তাহলে নিশ্চয়ই এটা একটা মৌলিক অণু। এটা তো অণু, দুইটা আছে যেহেতু, একাধিক থাকলেই তো সেটা আর কি হবে না, পরমাণু হবে না, সেটা তো অণু হয়ে গেল। এখানে কি দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে এক অণু নাইট্রোজেন না? এক অণু নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে। আবার আমি যদি বলি হচ্ছে H2O, পানি, এটাও দেখো তো, এটাও তো একটা অণু, এটাও একটা অণু, এটাও একটা অণু, কিন্তু এটাকে ভাঙলে তুমি হাইড্রোজেনও পাবা, অক্সিজেনও পাবা। সো এটাকে বলবা হচ্ছে তুমি মৌলিক অণু, এটা হচ্ছে তোমার মৌলিক অণু, এটা হচ্ছে তোমার যৌগিক অণু। বলা যায় না? অবভিয়াসলি বলা যায়। ক্লিয়ার? তাহলে আমি কি এখন বলতে পারবো মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি? আমি কি এখন বলতে পারবো অণু কি, পরমাণু কি? আমি জাস্ট আরেকবার জাস্ট রাফলি বলে দিই, তার আগে সংজ্ঞাটা বলি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যার মধ্যে ওই মৌলের গুণাগুণ বা বৈশিষ্ট্য উপস্থিত থাকে। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলা হয়। ঠিক একই রকমভাবে যখন তোমাকে অণুর কথা বলা হচ্ছে, দেখো, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলা হয় অণু। এক্স্যাক্টলি আমি যা যা বলতেছি তাই না? একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয় বা মৌলিক অণু বলা হয়। যেমন অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন। ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলা হয় বা যৌগিক অণু বলা হয়। মানে পরমাণু আমার সবসময় মৌলিক হবে, ওখানে আমার যৌগিক হওয়ার কোনো চান্সই নাই। বাট অণু যেটা, সেটা মৌলিকও হইতে পারে, সেটা যৌগিকও হইতে পারে। যেমন হচ্ছে যেটা পানি, এই পানির অণুটা কি আমাদের, পানির অণুটা কেমন? এটা কি আমাদের যৌগিক না বা যৌগের অণু না? অবভিয়াসলি, কারণ এটাকে ভাঙলে আমরা একাধিক পরমাণু পাবো। ডান? বোধহয়, আশা করি বুঝছো। চলো এবার আমি হচ্ছে যেটার কথা বললাম সেই অংশটায় জাস্ট একটু টেনে দিই তোমাদেরকে ক্লিয়ারলি। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, সেটা আগে বুঝো। যা কিছু দেখতে হবে সব পদার্থ, যে পদার্থটা শুধু তারই গঠন উপাদান দিয়ে গঠিত, অন্য আর অন্য কিছু না। একটা সিম্পল লোহার রড, একটা কপারের তার বা তামার তার, ওটা দিয়ে তৈরি না? তাহলে ওটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। ওকে, আচ্ছা, এখন তুমি চিন্তা করতেছো যে ভাই যৌগিক পদার্থ তাহলে কোনটা? তোমার আশেপাশে যা কিছু আছে, ধরো তুমি পানি খাইতেছো, পানি একটা কি যৌগিক পদার্থ? কেন? কারণ এখানে ভাঙলে, এটাকে ভাঙলে তুমি শুধুমাত্র হাইড্রোজেন পাবা এমন না, শুধুমাত্র অক্সিজেন পাবা এমন না, হাইড্রোজেনও পাবা, অক্সিজেনও পাবা। দ্যাটস ওয়াই এটা কি যৌগিক পদার্থ। একই রকমভাবে অণু, অণুর কথা যদি আমরা চিন্তা করি এবং পরমাণুর কথা যদি চিন্তা করি, পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম গাঠনিক একক যেটা, সেটাই হচ্ছে আমাদের পরমাণু। মৌলিক পদার্থের, ধরে নাও মৌলিক পদার্থ কি, ওই যে কপার ছিল, বা মৌলিক পদার্থ ছিল হচ্ছে যে আমাদের লোহার যেটা রড, সেটাকে যদি ক্ষুদ্রতম তুমি ভাঙো, কি পাবা? ফেরাম। এই ফেরামটা হচ্ছে একটা পরমাণু। এটার কোনো আণবিক অবস্থা বেসিক্যালি নাই, নাই, আসলেই নাই। এটা কেন নাই, এটা তুমি আরো পরে জানতে পারবা। ফেরাম ধাতব বন্ধন গঠন করে, তাই তাদের আণবিক অবস্থা আসলে হয় না ওই রকম ভাবে। একই রকম ভাবে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের একাধিক অণু মিলে, একাধিক পরমাণু মিলে গঠিত হয় হচ্ছে অণু, তারা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যেমন ফেরামেরই অণু কি কি হইতে পারে? যেমন ধরো আমি বলতেছি ভাইয়া যে Fe2O3, এটা কি একটা? ফেরিক অক্সাইড। এটা কি একটা? এই ফেরিক অক্সাইড ইন্টু পানি হলে আসলে এটা মরিচা হয়ে যায়। এই ফেরিক অক্সাইড তো একটা ঠিকই ফেরামের অণু। ফেরামের অণু না? একটা ফেরাম আছে, আর হচ্ছে দুইটা ফেরাম আছে, তিনটা অক্সিজেন আছে। অণু না? অবভিয়াসলি অণু। ধরতে পারতেছ? বোঝা যাচ্ছে জিনিসটা? এটা কি অণু বলবো? এটা একটা যৌগ। ওকে, ক্লিয়ার? এখানে মৌল আছে কয়টা? টোটালে 5টা, 2টা ফেরাম, 3টা অক্সিজেন। এটাই বুঝাচ্ছে এটা, আশা করি বুঝছো। ঠিক একই রকমভাবে আমি যখন তোমাকে বললাম যে আমাদের যে পরমাণু, সেটা সবসময় হচ্ছে মানে জাস্ট একটা মাত্র মৌল থাকবে, সেখানে পরমাণু কখনো সবসময় মৌলিক হবে, কখনো যৌগিক হইতে পারে না। কিন্তু অণু মৌলিকও হইতে পারে, যৌগিকও হইতে পারে। এটা কি যৌগিক অণু না? যৌগিক অণু, যেহেতু একাধিক মৌল আছে এখানে, বা যেহেতু একাধিক পরমাণু আছে। বাট যদি তুমি বলো হচ্ছে O2 বা বলো হচ্ছে O3, O2 হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস, O2 O3 হচ্ছে কি বলতো?
O3 হচ্ছে আমাদের ওজন গ্যাস, O3 হলো আমাদের ওজন গ্যাস, বুঝছো জিনিসটা? O2 হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস, O3 হচ্ছে আমাদের ওজন গ্যাস। এগুলা সবগুলাই কি মৌলিক অণু না? এগুলার বাকে ভাঙলে তুমি এখানে জাস্ট ওই অক্সিজেন ছাড়া অন্য কোনো পরমাণু পাবা? উত্তরটা হচ্ছে পাবা না। সো আশা করি বুঝছো জিনিসটা। ওকে, তাহলে আমাদের এই 4টা জিনিস খুব ভালো মতন ক্লিয়ার। এরকমভাবে বেসিক সহ তো আসলে রিভিশনের মধ্যে পড়ালে কি বলবো, মানে বুঝতেই পারতেছো তোমরা আমি যেটা বলতেছি তোমাদেরকে, যে এরকমভাবে বেসিক সহ পড়লে আমার কাছে মনে হয় না কোথাও আর কোনো গ্যাপ থাকে আসলে। ঠিক আছে না? বলো, একমত হতে পারছো? ওকে, এখন চলে আসো এই যে পরমাণুর ভেতরের কোণা, এটা হচ্ছে এখানকার টপিক। আচ্ছা, পরমাণু যেটা তুমি জানো, হ্যাঁ, এই পরমাণুর ভেতরে কয়টা কোণা থাকে? তুমি আসলে জানো হচ্ছে ভাই 3টা কোণা থাকে, হ্যাঁ, বাট আমি আজকে তোমাকে জানাবো একটু ভিন্ন রকমভাবে, একটু প্রো লেভেলে, যেটা তোমার পড়াটা কতটুকু জরুরি, আমার মতে জরুরি, তোমার মতে কেমন সেটা আমি জানি না এখনো, বাট আমি বলতেছি আমার মতে জরুরি তোমাদের জানা। কেন জানবা না? কোশ্চেন এখন উল্টাপাল্টা হইতেছে। এই পরমাণুকে যদি তুমি ভাঙো, তাহলে তুমি 3 ধরনের কোণা পাবা। ফার্স্ট যদি আমি বলি সেটা হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে মূল কণিকাগুলা, হ্যাঁ, স্থায়ী কণিকা। একটা পাবা হচ্ছে অস্থায়ী। আমি অন্যান্যগুলা, এই বোর্ডে কোথাও মাছি বসছে নাকি রে? লেখা এমন হইতেছে কেন? আমি মানলাম আমার লেখা খারাপ, বাট এতও খারাপ না, তাই না? অস্থায়ী, হ্যাঁ শিওর মাছি বসছে। বাবা উড়ে যাও বাবা, বা কোথাও টাচ হচ্ছে বোর্ড। এই যে দেখছো কেমনটা লাগে? বেটা তোরে যদি পাই একবার আমি মায়েরা ভূত বানায় ফেলবো। আচ্ছা যা, অস্থায়ী কণিকা। এরপরে কি আবার একটা হচ্ছে কম্পোজিট কণিকা, কম্পোজিট। সো তুমি জাস্ট খালি নামগুলা জানবা, আমি তোমাকে এগুলো ডিটেলসও কিছু বলতেও যাব না এখন আপাতত। ঠিক আছে, ওকে ডান। এখন চলে আসো, যদি আমি বলি যে ভাইয়া আমাদের এই স্থায়ী কণিকার ভিতরে এই জিনিসগুলো হচ্ছে আসলে কি কি আছে? ইলেকট্রন, হ্যাঁ, আছে হচ্ছে আমাদের প্রোটন স্থায়ীটার ভিতরে, এবং নিউট্রন। এই তিনজনকে নিয়েই আমাদের আসলে পড়াশোনা করতে হয়, অ্যাটলিস্ট এসএসসি লেভেলে, বুঝছো? সো পরমাণুকে ভাঙলে আমরা এতগুলা কণিকা পাবো, এগুলার প্রত্যেকের ভিতরে কিন্তু অনেকগুলো রয়েছে, বাট আমাদের পড়াশোনা হচ্ছে জাস্ট স্থায়ী মূল কণিকা নিয়ে, এবং এই স্থায়ী মূল কণিকার ভিতরে যে 3জন থাকে সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3জনকে নিয়ে হচ্ছে যে আমরা পড়বো, ক্লিয়ার? এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এবং এখানে আমি তোমাকে মনে রাখাবো যে প্রত্যেকটা জিনিসের আবিষ্কারক আছে, হ্যাঁ, আবিষ্কারক আছে। এই আবিষ্কারকটা মনে রাখা যায় হচ্ছে এরকমভাবে, ইট পড়ে নিচে। ধরো তুমি ছাদে গেছো, তোমার সেই আঙ্কেলকে দেখতে পাইছো তুমি, যে আঙ্কেল সব থেকে বেশি তোমার নামে কাটি করে তোমার বাসায়, বা যে আঙ্কেলের ছেলের জন্য তোমার বাসায় হচ্ছে, মানে তোমাকে অনেক কথা শুনতে হয় বাসায়। সো তুমি মনে করতেছো যে আঙ্কেল যাচ্ছে, আঙ্কেলের হচ্ছে যে সাইকেলের উপরে আমি একটা ইট ফেলে দিব, দ্যাটস ওয়াই এটা বলতেছে ইট পড়ে নিচে। তুমি তো ভালো ছিলে। সো ইট পড়ে নিচে, এই ইট দিয়ে আসলে ইলেকট্রন আবিষ্কার করছেন বা মানে যে থমসন, নাম কি বিজ্ঞানীর? থমসন। পরে প্রোটন রাদারফোর্ড, আসলে রাদারফোর্ড এটার বলা হয় না এখন, রাদারফোর্ডকে বাদ দিয়ে আরও আগেকার গোল্ডস্টাইনকে এটার স্বীকৃতি দেওয়া হয়, গোল্ডস্টাইন। সো যেটা তোমার কোয়েশ্চেনে মানে উত্তরে থাকবে গোল্ডস্টাইন। আর নিচে নিউট্রন কে আবিষ্কার করছেন? দিয়ে চ্যাডউইক। ওকে ডান। আমার তো এগুলো পড়ানোর জন্য খালি হাত গিজ করে, বুঝছো? কিন্তু আসলে তোমাদের সিলেবাসের মধ্যে এত বেশি নাই তো, সো অতিরিক্ত ইনফরমেশন দিলে আবার মানে অবভিয়াসলি এটা তোমার জন্য মনে রাখা একটা বার্ডেন হবে, কারণ তুমি তো জাস্ট একটা সাবজেক্ট পড়তেছো না, তোমার বিজিএস থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে ধর্ম, আইসিটি সব পড়া লাগবে। সো সেই জন্য যাই হোক, চলো এরপরে আমরা যাই। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে যদি যাই, আমরা একটু ভেতরের দিকে ঢুকি, তাহলে তুমি জানো ইলেকট্রনকে আমরা আসলে কোন সংকেত দিয়ে প্রকাশ করি? ইলেকট্রনকে আমরা যে সংকেত দিয়ে প্রকাশ করবো, আমরা সংকেতগুলা বা প্রতীকগুলাকে লিখতেছি, এটাকে ই দ্বারা প্রকাশ করি আমরা ইলেকট্রন। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, সবগুলা স্মল। আর নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, এর মধ্যে এই যে আমাদের প্রোটন বাবাজি এবং নিউট্রন বাবাজি, এরা দুজন থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভেতরে। এখানে ধরে নাও এটা রাদারফোর্ড মডেল অনুযায়ী দেখানো হয়েছে, আমরা পরমাণু মডেলে যাব। এখানে থাকে হচ্ছে কারা? যাদের কথা বললাম। এখানে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে কারা? প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রন বাবাজি থাকে কোথায়? নিউক্লিয়াসের বাইরে, সব সময় মাথায় রাখবা, ঠিক আছে? অবস্থান। ওকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হইল। এরপরে প্রকৃত আধান মানে তাদের চার্জ কত? আমরা জানি ইলেকট্রনের চার্জ আসলে কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম।
কুলম ইউনিটে জানলেই হয়েছে। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এখন লাগবে না তোমার। ওকে, ইএসইউ, ইএমইউ। আচ্ছা, তারপরে আসো প্রোটন। প্রোটনটা কত? 1.6 × 10⁻⁻19 কুলম। এখানে হচ্ছে এটা প্লাস, সো প্লাস আর ইউজ না করলে হবে, নো সমস্যা। নিউটনের কোনো চার্জ নাই, এটা চার্জ নিরপেক্ষ, খালি ভর রয়েছে। ডান। প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 বা 109 যাই বলো না কেন ইন্টু 10⁻⁻28 গ্রাম। গ্রামে যদি করি, আর যদি 31 বলি তাহলে সেটা কেজিতে নিলে তার সেটা 31। ক্লিয়ার? ওকে, একই রকমভাবে যদি আমরা এটার ভর, প্রোটনের ভর বলি, সেটা হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। -27 দিলে কেজি হইতো সেটা। নিউটনের ভরটা একটু বেশি, সেটা হচ্ছে 1.675 × 10⁻⁻24 গ্রাম। সবগুলা গ্রাম ইউনিট আমরা লিখতেছি। ক্লিয়ার? ওকে, আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান মানে হচ্ছে প্রোটনের সাপেক্ষে এর আধান কত, প্রোটনের সাপেক্ষে প্রোটনের আধান কত, প্রোটনের সাপেক্ষে নিউটনের আধান কত। তাহলে প্রোটনের সাপেক্ষে এর আধান আসলে কত ভাই বলো তো? -1। প্রোটনের সাপেক্ষে এর আধান কত আসলে বলো তো? +1। প্রোটনের সাপেক্ষে এর আধান কত আসলে বলো তো? 0। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভরের হিসাবটাও করো। প্রোটনের সাপেক্ষে এর ভরটা আসলে কত বলো তো? এর ভরটা হচ্ছে আসলে 0 চলে আসে, মানে 0-র কাছাকাছি চলে আসে, একেবারে 1/877, মানে 1/8774, অনেক কম চলে আসে। এই যে দেখো, মানে আমি কি করতেছি, আমি করতেছি যেটা, সেটা হচ্ছে এইটাকে এটা দ্বারা ভাগ। প্রোটনের সাপেক্ষে কত? এটা আসে কত? +1। এটাও আসে হচ্ছে বেসিক্যালি +1। তুমি এতটুকু +1 জানলেই হয়েছে। এটাকে তুমি আরও বেশি +0, মানে এই যে একটু হচ্ছে যে বাড়বে, +1.000 সামথিং এমইউ, এরকমভাবেও দিতে পারো। ক্লিয়ার? ডান? বোঝা গেছে? ইলেকট্রনকে রীতিমতন ধরা হয় আমাদের জন্য ভরশূন্য, এমন ওর ভরটা নাই, মানে ইনকাউন্টেবল আসলে। দেখো, এই 9.11 × 10⁻28 -24 0000 এরকমভাবে যায়। দ্যাটস ওয়াই ওটাকে আর কাউন্টে নেওয়া হয় না। ডান? ওকে, এরপরে পারমাণবিক সংখ্যা, বা যেটাকে আমরা কোন প্রতীক দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। এই যে আমরা প্রত্যেকটা, এই যে ধরো আমরা বলতেছি হাইড্রোজেন, এখানে যদিও দেওয়া আছে তাই না, হাইড্রোজেন দেওয়া আছে, কিছু দেওয়া আছে, আমি বাদ বাকি দিচ্ছি। হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, হ্যাঁ, তারপরে আমাদের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। এটা কিরকমভাবে লিখবো? এখানে লিখছে যদিও, জেড দ্বারা প্রকাশ করা হয়। চলো একটা এক্সট্রা স্লাইড নেই, না হয় লিখলাম, না হয় তোমাদের জন্য, সমস্যা কি? ওকে, সো যেটা আমরা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা জিনিসটা কি আসলে? প্রোটন সংখ্যা জিনিসটা হচ্ছে একটা মৌলকে বা একটা এলিমেন্টকে, একটা মৌলকে যেই একটা রাশি দিয়ে ইউনিকভাবে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌলের মধ্যে যেটা প্রোটন থাকে সেটাকেই তার পারমাণবিক সংখ্যা বলতে পারো তুমি, এটাই কথা লেখা আছে তোমার। বাট কোনো একটা মৌলকে ইউনিকভাবে একেবারে আলাদা রকমভাবে প্রকাশ করার জন্য কিছু না কিছু একটা দরকার না, তার কোনো না কোনো একটা কিছু দরকার না? সেই যে জিনিসটা দরকার সেটাকে বলা হয় হচ্ছে তার প্রোটন সংখ্যা। বুঝছো? প্রোটন সংখ্যা হচ্ছে এখানে উপস্থিত কয়টি প্রোটন রয়েছে, কোনো একটা মৌলের মধ্যে উপস্থিত প্রোটন যেটা রয়েছে সেটাই তার প্রোটন সংখ্যা, সেটাই তার পারমাণবিক সংখ্যা। ওকে, ধরো আমি হাইড্রোজেন লিখছি, এখানে আমি লিখি হচ্ছে, তারপরে লিথিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সোডিয়াম, আর লিখবো, আর দরকার নেই, পটাশিয়াম লাগবে না তোমাদের, মানে হ্যাঁ তুমি হচ্ছে ওই 30 অবধি কমপ্লিট করতে পারো, তাহলে আমি লিখে রাখি, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আসো, এই যে এটা হচ্ছে তোমার বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ভাই ক্যালসিয়াম, এমন লিখলাম। হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, এরপরে হচ্ছে তোমার আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন, আর দরকার হবে না। সো অদূর পর্যন্ত আমরা যাবও না অ্যাকচুয়ালি, বেসিক্যালি হোয়াটএভার। তারপরে হিলিয়াম, এর আগে তো কিছু নাই, এখান থেকে আছে, এখানে আছে ধরো ফ্লোরিন, তারপরে আছে কে, আমি কিন্তু একেবারে সিরিয়াল ওয়াইজ লিখতেছি, দেখো তুমি এটা কিন্তু করছো পর্যায় সারণীতে, একটু পরেই বা এর পরের পর্যায়ে যেই করবা আসলে, হ্যাঁ, এর পরের চ্যাপ্টারে যেই করবা আসলে। সো আমরা দিলাম হচ্ছে ফ্লোরিন, তারপরে দিচ্ছি, তার আগে দাও হচ্ছে অক্সিজেন, তার আগে দাও আমাদের নাইট্রোজেন, তার আগে দাও হচ্ছে ভাইয়া কার্বন, তার আগে দাও হচ্ছে বোরন। 6টা না? ডান। বোরনের নিচে এখানে কে আছে ভাই? অ্যালুমিনিয়াম। তার নিচে এখানে কে আছে ভাই? আর দরকার হবে না, 30 পর্যন্ত, তার আগেই চলে যাবে, একটার পর একটা খালি নাও। সিলিকন,
এটার পরে আছে ফসফরাস, এরপরে আছে হচ্ছে সালফার, এরপরে আছে হচ্ছে ক্লোরিন। আমি কিন্তু এগুলো মনে রেখে রেখেই বলতেছি, এমনি এমনি বলতেছি এরকম না, ঠিক আছে। এরপরে তুমি জানো এই যে এখান থেকে কিন্তু হয়ে গেল, এরপরে হচ্ছে এখান থেকে শুরু হয় স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কবাল্ট। বেশি হয়ে গেছে না? তাহলে আমরা এখানে এটাকে চাপাই দিই, এটাকে আরেকটু চাপাও, এটাকে চাপাও, এটাকে চাপাও, হ্যাঁ, তারপরে এটাকে পুরোটাকে চাপাও, ওকে, তারপরে পুরোটাকে চাপাও, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে চাপাইছো, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, ফেকো, নিকেল, হ্যাঁ, তারপরে কপার, তারপরে হচ্ছে জিঙ্ক। এই যে 30 পর্যন্ত হয়ে গেল। এই যে প্রত্যেকটা যা আলাদা আলাদা আছে, একটা হচ্ছে 1, এটা কত বলো তো, 2, এই যে 3, 4, 5, এই যে পারমাণবিক সংখ্যা 6, 7, 8, 9, 10, সিরিয়ালি মনে রাখতেছো না? এটাই কিন্তু দরকার। 12, 13, 14, 15, 16, 17, 18, তার মানে আর্গনে আমার প্রোটন সংখ্যা কয়টা আছে? 18টা আছে। 18, এই যে 19, 20, 21, 22, 23, হ্যাঁ, 24, 25, 26, 27, 28, 29, 30, এই যে এই জিনিসগুলা, এটাই আসলে কি আমাদের সেই মাইটি পিরিয়ডিক টেবিল, আমাদের মাইটি পিরিয়ডিক টেবিল। ওকে, খুব 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 গুরুত্বপূর্ণ আমাদের মাইটি পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। এখানে যাদের লেখা হয়েছে ধরো হচ্ছে মৌল এবং তার পারমাণবিক সংখ্যা কত কত, সেটা একটু বলো তো, তুমি লিখতে পারবা না? পারমাণবিক সংখ্যা যদি আমি লিখি, লিথিয়াম কত আসলে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বেরিলিয়াম 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে আমাদের 9, নিয়ন হচ্ছে আমাদের কত, 10, 10 অব্দি লেখা। আমি তোমাকে এক্সট্রা আরও একটা লিখে ফেলেছি, ঠিক আছে। সো আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই তো, এটা প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা, যাহাই হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা তাহাই তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এবং সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড দ্বারা। কি দ্বারা বলো? জেড দ্বারা। ক্লিয়ার? ওকে, এখন ভর সংখ্যার কথা আসি। একটা মৌলের ভিতরে প্রোটন সংখ্যার সাথে সাথে কে থাকে? নিউট্রন সংখ্যাও থাকে। কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, এবং তুমি হচ্ছে যে ওই যে আমরা একটু পরে যখন প্রোটন সংখ্যা, প্রোটন থাকে এবং থাকে হচ্ছে নিউট্রন, এমন থাকে। তুমি ওই যে ওই একটু পরে যখন আমরা ওই যে পারমাণবিক মডেল পড়বো, তখন রাদারফোর্ডের পরমাণু মডেলে একটা কথা বলছিল, মনে আছে? যে তার একটা মৌলে সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, মনে আছে? নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে যেটা, সেটাই হচ্ছে আসলে ভর সংখ্যা। সমস্ত ভর যেহেতু বলতেছে, সেটাকে আমরা প্রকাশ করি আসলে ভর সংখ্যা। ভর সংখ্যা সমান এক্স্যাক্টলি কি? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, হ্যাঁ, প্লাস নিউট্রন সংখ্যা। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভাই ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। বুঝছো জিনিসটা? প্রোটন সংখ্যা প্লাস ভর সংখ্যা, এটাকে বলা হচ্ছে নিউট্রন সংখ্যা। ভর সংখ্যাকে আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এটা অপর নাম আর কি, কাইন্ড অফ বলতে পারো। এর অপর নামটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কি অপর নামটা? নিউক্লিয়ন সংখ্যা। এবং কোনো একটা মৌলের ভিতরে প্রোটন, মানে প্রোটন কয়টা থাকবে সেটা তো তুমি মনে রাখছো, তার নিউট্রন কয়টা থাকবে এটা কোনো ফিক্সড বিষয় না। এটা থাকে তো, এটা তার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে পড়ি, ঠিক আছে। এমন যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে ভাই 23 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানে নিউট্রন আছে কয়টা আসলে বলো তো? নিউট্রন কি? ভর সংখ্যা হচ্ছে 23, প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে নিউট্রন সংখ্যা কত? 12টা না? ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যদি বাদ দেই, সো ভর সংখ্যাটাকে প্রকাশ করি হচ্ছে আমরা এ দ্বারা, প্রোটন সংখ্যাটাকে প্রকাশ করি আমরা জেড দ্বারা। আর এটা তো হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, এটাকে নিউট্রন দ্বারা এন দ্বারা প্রকাশ করতে পারো। এন দ্বারা প্রকাশ করা হয় না বেসিক্যালি, এটাকে নিউট্রন সংখ্যাই বলা হয়, নিউট্রন সংখ্যা। তাহলে এইখান থেকে তুমি কি এমন একটা কথা বলতে পারো না, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা ইজ ইকুয়ালস টু এ মাইনাস জেড। এটাকে কি বলা যায়? নিউট্রন সংখ্যা বলা যায় না? একটা মৌলের প্রতীক কি আকারে সেটাকে প্রকাশ করা হয়, সেখানে আমরা যাচ্ছি, বলতেছি। এই যে দেখো এখানে বলে দেওয়া আছে, কোনো একটা পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ওকে, ভর সংখ্যার প্রতীক হচ্ছে এ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যার অপর নামকে কি বলছি আমি? নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা এ, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড, আর নিউট্রন সংখ্যা
মানে ভর সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যেটার কথা এখানে লেখা আছে ওটাই এখানে। তারপরে যদি নিউট্রন সংখ্যা বের করো A-Z জাস্ট। এখন আমি তোমাকে একটা মৌল বলি, সেটা হচ্ছে হাইড্রোজেন 1 এরকম আকারে লেখা থাকে হাইড্রোজেনকে। বলো তো এখানে নিউট্রন সংখ্যা কত? এখানে নিউট্রন সংখ্যা কত আমাদের বলো তো? নিউট্রন সংখ্যা 1 - 1 হুইচ ইজ ইকুয়ালস টু 0, এমন না জিনিসটা? তাহলে আমাদের একমাত্র নিউট্রনবিহীন একটা মৌলকে হাইড্রোজেন H, এই মৌলটা বা এই পরমাণুটা হচ্ছে নিউট্রনবিহীন, এর মধ্যে কোনো নিউট্রন নাই। পারবো? আশা করি পারবো, সহজ জিনিস, সিম্পল জিনিস। ডান। চলো একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখাই ফেলি। হ্যাঁ, এই যে প্রতীক সংকেতের কথা আগে বলি, নাহলে কেমন হইল। প্রতীক আর সংকেত, এটা কিন্তু কোয়েশ্চিন আসে যে প্রতীক কি, সংকেত কি। প্রতীকটা হচ্ছে কোনো একটা মৌলকে, পরমাণুকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতীক। আর সংকেত হচ্ছে কোনো একটা অণুকে বা যৌগকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সংকেত। যেমন আমি যদি বলি ভাই হাইড্রোজেন, এটা কি একটা প্রতীক। অক্সিজেন প্রতীক, আমি যে অক্সিজেন বলতেছি বাট লিখতেছি শুধু ও, অন্য কিছু তো লিখতেছি না, এমন না বিষয়টা? আমি যে হাইড্রোজেন বলতেছি লিখতেছি শুধু H, আমি যে হিলিয়াম বলতেছি লিখতেছি শুধু HE, এটা হচ্ছে প্রতীক। এখন আমি যদি বলি পানি, তাহলে এটা কি পানির প্রতীক? না, এটা হচ্ছে সংকেত। এটা হচ্ছে কি? সংকেত। মানে পরমাণুকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রতীক, অণুকে যেটা দ্বারা প্রকাশ করা হয় বা যৌগকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সংকেত। এই কথা এখানে লেখা আছে। কোনো মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশক রূপকেই বলা হয় প্রতীক। আর একটি অণুকে প্রকাশ করার জন্য অণুটি যেসব পরমাণু দ্বারা গঠিত তাদের প্রতীককে পাশাপাশি জুড়ে দিয়ে পরমাণুগুলো যতটি করে আছে তার সংখ্যাকে প্রতীকের নিচে ডান পাশে লিখে, প্রতীকের নিচে আমরা ডান পাশে লিখি না, যে জয়টা করে আছে সেটাকে বলা হয় সংকেত। প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্য কি সেটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকলো, সেটা তোমরা নিজেরা কমপ্লিট করবা অবভিয়াসলি। এটা সুন্দর মতন HW একটা হোমওয়ার্ক, নিজেরা কমপ্লিট করবা। এবং এই প্রতীক বা মানে এই প্রতীকগুলা কিভাবে নেওয়া আসা হয়েছে সেটার পিছনেও কিন্তু কাহিনী রয়েছে, অবভিয়াসলি সেটার পিছনে কাহিনী রয়েছে। ঠিক আছে, প্রতীক কিভাবে নিয়ে আসা হয়েছে সেটার পিছনেও কিন্তু কাহিনী রয়েছে। কাহিনীটা কেমন? কাহিনীটা আমি বলি। কাহিনীটা হচ্ছে যে এই যে ধরো তুমি চিন্তা করতেছো যে ভাইয়া আমাদের সোডিয়াম কিন্তু সেটাকে প্রকাশ করা হচ্ছে N দ্বারা। নামটা কি বলতেছেন? সোডিয়াম, তাহলে তো এটা SD দ্বারা প্রকাশ করা উচিত ছিল, এমন না? হ্যাঁ ছিল হয়তোবা, বাট এটা করা হয় না। কেন করা হয়? কি দিয়ে? এটা তার যে ফুল নাম, এটা হয় ল্যাটিন শব্দ বা ইংরেজি শব্দ, ল্যাটিন বা ইংরেজি প্রতিশব্দ থেকে প্রথম অক্ষরই বেশিরভাগ ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট যেখানে প্রথম অক্ষর একাধিক হয়ে গেছে সেখানে তার পরের সর্বোচ্চ উচ্চারিত অক্ষর, প্রথম অক্ষর বা তারপরের সর্বোচ্চ উচ্চারিত বা উচ্চারিত বর্ণ নিয়ে। যেমন লেড, LEAD, এটা তার প্লামবাম থেকে নেওয়া হয়েছে। প্লামবামের ফুল ফর্মটা যে প্লামবাম, এখানে PL নেওয়া হয় নাই, কি নেওয়া হয়েছে? PB। বুঝো জিনিসটা। লেডের সংকেতটা হচ্ছে এরকম। ঠিক একই রকমভাবে সোডিয়ামটা নেওয়া হয়েছে নাট্রিয়াম থেকে, Na। ঠিক একই রকমভাবে তুমি যদি আরও কিছু জিজ্ঞাসা করতে চাও, কপারটা নেওয়া হয়েছে যে CU। ঠিক আছে, এই যে মানে তামা যেটা, ফেরাম, আয়রনকে বলা হচ্ছে ফেরাম, Fe। ডান। এই হচ্ছে তোমার প্রতীক আর সংকেত। এবার আসো কোনো একটা মৌলের প্রতীক তুমি কেমনে লিখবা। এক্স্যাক্টলি এটা এখানে যেমন লেখা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি বা বলে বুঝাই দিচ্ছি। একটা মৌলকে আমরা প্রকাশ করতে পারি এক্স্যাক্ট এমনে, এই যে এরকমভাবে বড় করে লিখলাম এটা একটা মৌল। এখানে আমরা 4টা জায়গায় 4টা সংখ্যা দিতে পারি। ধরো এখানে দিব হচ্ছে আমরা ডি দিছে না N দিছে, যাই হোক N দিছে, ডি দাও, সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা +- N দিব। হ্যাঁ, এখানে দিব হচ্ছে আমরা A, এখানে দিব হচ্ছে আমরা Z। তার মানে কোনো একটা মৌলের বাম পাশে কর্নারে যেটা লেখা থাকবে সেটার আসলে পরিচয় কি? জেড যেহেতু বলতেছে, সেটার পরিচয়টা কি বলতো? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা যদি দেয়া থাকে তাহলে, বা পারমাণবিক সংখ্যা, একই কথা, পারমাণবিক সংখ্যা। এটাকে কি বলতেছি আমরা? এ দিয়ে আমরা তো বুঝি, এ থাকবে হচ্ছে সবসময় কোনো একটা মৌলের বাম পাশে উপরে। এ হচ্ছে তার নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন বা ভর সংখ্যা। ওকে, +- N মানে এটা হচ্ছে প্লাস, মানে হচ্ছে আমাদের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন তো আমাদের ত্যাগ বা গ্রহণ করা সম্ভব, আমরা তো জানি। আর -N মানে হচ্ছে আমাদের গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা।
ক্লিয়ার? ডি, ডি হচ্ছে তার পরমাণু সংখ্যা, কয়টা পরমাণু মিলে এই অণুটা গঠিত, যদি এটা অণু হয় তাহলে পরমাণু সংখ্যা। ধরো আমরা যদি এমন একজনকে লিখি যে সোডিয়াম, সোডিয়ামের তো কোনো পরমাণু হয় না, দ্যাটস এখানে আমরা কিচ্ছু লিখি না, সরি অণু হয় না, দ্যাটস এখানে আমরা কিছু লিখবো না। বাট অক্সিজেন এর এখানে তো O2 হয়, O2 হওয়া তো সম্ভব। ওকে, সোডিয়ামের এখানে আমরা লিখবো হচ্ছে 11, এটা কি তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এখানে লিখে হচ্ছে আমরা 23, এটা কি তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এখানে যদি একটা প্লাস লিখি তার মানে কি, একটা প্লাস তার মানে হচ্ছে একটা মাত্র ইলেকট্রন সে ত্যাগ করে আছে এখানে। তাহলে এখন ইলেকট্রন কয়টা? যদি আমরা জানি যে আমাদের স্বাভাবিক অবস্থায় বা নিউট্রাল অবস্থায়, নিউট্রাল থেকে আমরা বলবো হচ্ছে আসলে অআয়নিত, অআয়নিত অবস্থায়, অবস্থায় ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা মানে আধান নিরপেক্ষ থাকে যে, এবং প্রোটন সংখ্যাটা সমান। ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যাটা কি সমান? অআয়নিত অবস্থায় ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা কি সমান। ডান? বুঝা গেছে? অআয়নিত অবস্থায় ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা সমান সমান টু সমান থাকে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখন নিউট্রন সংখ্যাটা বের করতে যাই, যেটা আমি আগেও বের করছি, নিউট্রন সংখ্যা কত হবে সেটা 23 - 11 হুইচ ইজ ইকুয়ালস টু 12 বা 12। বা এখান থেকে যদি বলতে চাই সেটা আমাদের কি, এই যে দেখো গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এমন দেওয়া আছে, বাদ বাকি সব পরিচয় টরিচয় এখানে বলা আছে। পারবো না পরিচয়গুলো লিখতে বা বলতে? আশা করি পারবো। ক্লিয়ার? ওকে, এই প্রতীক ও সংকেতের ভিতরকার এই অংশটা একটু দেখো। প্রতীক আর সংকেতের মধ্যেকার এই অংশটা একটু দেখো। দেখো এখানে কি জিনিসটা দেওয়া, এমন দেওয়া। ওকে, এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে আমাদের? 23 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, 11 হচ্ছে তার ভর সংখ্যা, মানে সরি 23 হচ্ছে তার ভর সংখ্যা, 11 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এক্স প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে আছে। এটা কি আসলে সোডিয়াম, তাই না? এক্স মানে মৌল বা পরমাণুর নাম, 11 পারমাণবিক সংখ্যা কে আসলে সোডিয়াম। চলো ফিল আপ করে ফেলি। নিউট্রন সংখ্যা এখানে কয়টা? 23 - 11 হুইচ ইজ ইকুয়ালস টু 12, যেটা করাইলাম তোমাকে। প্রোটন সংখ্যা কয়টা? প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হয় না, 11। ভর সংখ্যা কয়টা? 23। ওকে, গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা কত আসলে? এখানে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা মানে +1। তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা রয়েছে? একটা তো ত্যাগ করে দিছে। নিউট্রাল অবস্থাতে 11টা ইলেকট্রন ছিল, এখন একটা ত্যাগ করে দিছে, তাহলে এখানে এখন ইলেকট্রন আছে কয়টা? 10টা। বুঝতেছো? 10টা। একই রকম ভাবে 9, 19 মাইনাস, এখানে পরমাণুটা কি আসলে 9 পারমাণবিক সংখ্যা যুক্ত কে? ফ্লোরিন। নিউট্রন সংখ্যা এখানে কয়টা? 10টা। 19 - 9, 19 - 9 হুইচ ইজ ইকুয়ালস টু 10। প্রোটন সংখ্যা কয়টা? 9টা। ভর সংখ্যা কত? 19। এম গ্রহণকৃত বা ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা কত? গ্রহণকৃত। এটা কি হবে আসলে? গ্রহণকৃত ইলেকট্রন। এটা কি হবে আসলে? ত্যাগকৃত ইলেকট্রন। তাহলে গ্রহণকৃত ইলেকট্রন, দ্যাটস ওয়াই -1, একটা চার্জ যেহেতু দেওয়া, এক তাই লেখে না কিন্তু। এখানে যদি 2 হতো তাহলে 2 মাইনাস দিত কিন্তু, এমন। যেমন ধরো O2 মাইনাস, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে। ওকে, তাহলে ইলেকট্রন সংখ্যা টোটালে কয়টা? আগে 9টা ছিল নিউট্রাল অবস্থায়, 9টা প্রোটন 9টা ইলেকট্রন ছিল, এখন একটা গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এটার 10টা। ডান? ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে এখানকার আলাপ। এরপরে আমরা পারমাণবিক মডেল পড়ব এবং আইসোটোপের অংশটা হচ্ছে পড়বো একেবারে শেষের দিকে যে, ঠিক আছে? আইসোটোপ সহ বাদ বাকি অংশটুকু যেটুকু আছে। সো তাহলে আমাদের এই লেকচারটা আর কি কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাহলে আমরা পারমাণবিক মডেল অংশটা শুরু করি। এই অংশটা তো আশা করি বুঝছি। ওকে, তো যা বলছিলাম, এরপরে আমরা আসলে যে জিনিসটা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের পরমাণু মডেল। ওকে, পরমাণু মডেল আমাদের আসলে কেন পড়া জরুরি, বা আসলেই বা জিনিসটা কই থেকে? আমি যদি একটু টানি জিনিসটা, এটা প্রথমে আসছে হচ্ছে সেই অনেক আগে, হ্যাঁ, যখন থেকে হচ্ছে ডেমোক্রিটাসরা শুরু করছিলেন যুদ্ধ, যে হ্যাঁ পদার্থের ক্ষুদ্রতম কণাটা অ্যাটম বলা হয়, এটা অবিভাজ্য। আবার কেউ কেউ বলছিলেন যে না এটা অবিভাজ্য না। ডেমোক্রিটাসের সাথে তখন ওখানে ওখানে ছিলেন হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, তারা বলছিলেন যে না অবিভাজ্য না, এটাকে ভাঙা যাবে, ভাঙতে 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 নিঃশেষ হয়ে যাবে এরকম। এই সকল যুদ্ধ, বিগ্রতি, পরিণতি, এগুলো সব কিছু বাদ দিয়ে জন ডাল্টন প্রথম এটা দেখাইছিলেন যে না, এটাকে ভাঙা সম্ভব না, সেটাকে আমরা বলতেছি অ্যাটম। এবং তারপরে যার হচ্ছে যে আসলে মডেল, যিনি মডেল দাঁড় করাতে পারছিলেন, তিনি হচ্ছে আমাদের রাদারফোর্ড সাহেব, এবং সেটা হচ্ছে 1911 সালে। 1911 সালে ওনার মডেলটা স্বীকৃত। এটা আমাদেরকে এখন পড়ানো হবে, 11-12-এও পড়ানো হবে, ঠিক আছে? ইভেন ভার্সিটিতেও তুমি পড়তে পারবা কিছুটা। যাই হোক, আমরা এত মানে ওগুলা কথাবার্তায় যাবো না, একাডেমিকের কথাবার্তায় যাবো না, টু দ্য পয়েন্ট আসি। জিনিসটা হচ্ছে উনি আসলে এক্স্যাক্ট কী কাজ করছিলেন সেটাতে আমরা যাবো, বাট ওনার এক্সপেরিমেন্টটা কেমন ছিল সেটা যদি একটু বলি। আমি একাডেমিক ক্লাসে তোমাকে ইউটিউব থেকে একেবারে ডিরেক্ট ওই এক্সপেরিমেন্টটাই হচ্ছে ডিরেক্ট আর কি দেখাই দিছিলাম, এমন বোধহয় একটা হয়েছিল, তাই না? আমার মনে আছে আমি করাইছিলাম আসলে। ওকে, এই যে এই জিনিসটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা জিঙ্ক সালফাইডের পাত। কিসের?
জিঙ্ক সালফাইডের পর্দা। এই পর্দার মধ্যে রাদারফোর্ড সাহেব যে কাজটা করছিলেন সেটা হচ্ছে এই যে মনে করো না একটা উৎস, হ্যাঁ, এই একটা উৎস, এটা হচ্ছে একটা লেড ব্লক, এই লেড ব্লক থেকে উনি বেসিক্যালি রেডিয়েশন নির্গত করছিলেন, যে রেডিয়েশনটা ছিল হচ্ছে আসলে আলফা কোনা নির্গত করছিলেন উনি। আর এইখানে ছিল হচ্ছে একটা ধাতব স্বর্ণের পাত, এখানে ছিল হচ্ছে একটা ধাতব স্বর্ণের পাত, এমন এটা কি ছিল, একটা ধাতব স্বর্ণের পাত, অ্যারাম। আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা একটু মার্ক করে ফেলি। এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের পাত, ঠিক আছে, বা পর্দা, সিম্পলি চিন্তা করে ফেলি, এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা। ওকে, আচ্ছা ডান, আশা করি আমরা বুঝছি। এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা, এটাকে আমরা লক করে ফেলি। তো জিঙ্ক সালফাইডের পর্দা, ঠিক আছে। এখানকার ভিতরে যে জিনিসটা আছে সেটা কি আমরা বললাম, এটা হচ্ছে আমাদের অ্যারাম বা স্বর্ণ, এটা হচ্ছে আমাদের AU বা অ্যারাম বা স্বর্ণের পাত। একটা স্বর্ণ নেওয়ার কারণটা হচ্ছে এটাকে অনেক পুরু করে আসলে বানানো হয়েছিল, 0.00004 সেন্টিমিটার, এত পাতলা একটা স্তর নেওয়া হয়েছিল স্বর্ণের পাতটা। এটা দেখার জন্য আসলে যে আলফা কণাটা কেমন হয়। আলফা কণা জিনিসটা কি আসলে ভাই, তুমি কি জানো আলফা কণা জিনিসটা কি? আলফা কণা জিনিসটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই জিনিসগুলো তোমার জানা দরকার কিন্তু এখন। হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার আলফা কণা। এবং এই এক জায়গা থেকে তুমি ইনশাল্লাহ সিকিউ এমসিকিউ এসকিউ পাবাই। এই যে পরমাণু মডেলের কথা বলতেছি, এটা কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 2 4 2+, এটা হচ্ছে আলফা কণার সংকেত, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এটা চার্জ কেমন? পজিটিভ। উনি যখন আলফা কণাটা বিচ্ছুরণ করলেন তখন ম্যাক্সিমাম আলফা কণা যেদিক বরাবর গেল, চলো আমি হচ্ছে যে ওই কর্নারের জিনিসটা হচ্ছে একটু দেখে বুঝাই দিই। ম্যাক্সিমাম আলফা কণা যেদিক বরাবর গেল, হ্যাঁ, ধরুন আমরা এই কালার দিয়ে দিলাম, আলফা কোণাটা আমাদের যেদিক বরাবর, এই যে মাঝ বরাবর যেটা আসলো, হ্যাঁ, ধরো এটাকে মাঝ বরাবর আমরা দিলাম, ওকে। তারপরে হচ্ছে আমরা এ বরাবর দিলাম, আমরা এই বরাবর দিব, আমরা এই বরাবর দিব, আমরা এই বরাবর দিব, হ্যাঁ। তারপরে আমরা এই বরাবর দিলাম, তারপরে আমরা এই বরাবর দিলাম, তারপরে আমরা এই বরাবর দিলাম, তারপরে আমরা এই বরাবর দিলাম। এই যে এতগুলো আলফা কোণা আছে, এটার ম্যাক্সিমামটাই যে কাজটা হইলো সেটা হচ্ছে এটার ম্যাক্সিমামটাই আসলে এই দিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল, এদিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল, এদিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল, নিজের দিকটা বাঁকায় দিল, দিয়ে এদিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল। বুঝছো জিনিসটা? এদিক বরাবর বিক্ষিপ্ত হয়ে গেল, আর ম্যাক্সিমামটাই হচ্ছে ভেদ করে চলে গেল। আরও অনেকগুলো ছিল যারা ভেদ করে চলে গেল, এবং একটা ছিল যারা হচ্ছে যে এক্স্যাক্টলি ঘুরে গেল, এরকম। সবগুলাই বিক্ষিপ্ত হয়েছে, কিছু আছে ভেদ করে চলে গেছে ম্যাক্সিমাম, এবং কিছু বিক্ষিপ্ত হয়েছে। কেমনে ভেদ করে গেছে এবং ও পাশে যে সেটা টাচ করতেছে কিনা এটা উনি বুঝতে পারছিল কিভাবে? এই যে জিঙ্ক সালফাইডের পর্দার মাধ্যমে। কারণ যেখানেই টাচ করতেছিল জিঙ্ক সালফাইডের পর্দা যে এটে, সেখানে সংঘর্ষের কারণে স্পার্ক তৈরি হয়েছিল। সংঘর্ষের কারণে স্পার্ক কি তৈরি হয়েছিল বলো? স্পার্ক তৈরি হয়েছিল। স্পার্ক দেখে উনি বুঝছিলেন যে হ্যাঁ, এখানে আলফা কণা এসে কি করতেছে, টাচ করতেছে। এই যে টোটাল ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে উনি কিছু দেখলেন যে ম্যাক্সিমামগুলাই পার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই ম্যাক্সিমামগুলো পার হয়ে যাওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা হচ্ছে ওনার সার্থকতা, কিন্তু আমি লিখতেছি সিদ্ধান্তগুলোর ভিতরে কিছু ছিল হচ্ছে কি সার্থকতা, কিছু ছিল আসলে ব্যর্থতা বা ড্রব্যাক বা লিমিটেশন বা সীমাবদ্ধতা, স্থান ফাঁকা, এটা একটা সার্থকতা, অবভিয়াসলি সার্থকতা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সব থেকে বড় সার্থকতা এবং 2 নাম্বার সার্থকতাটা হচ্ছে ভাই আমাদের নিউক্লিয়াস। উনি বললেন যে কেন্দ্রে ভারী কোনো একটা বস্তু রয়েছে যেটা সমস্ত ভর আসলে ধরে রাখতেছে, এবং এটা অবভিয়াসলি পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত। কেন? কারণ আলফা কোণাও ছিল ধনাত্মক চার্জযুক্ত, এবং সেম চার্জ রিপেলস টুগেদার, তুমি জানো একই চার্জ একে অপরকে কি করে, রিপেলস করে। ধনাত্মক চার্জযুক্ত কোনো ভারী বস্তু রয়েছে, চার্জযুক্ত ভারী বস্তু। এবং ইলেকট্রনগুলো উনি বললেন যে ইলেকট্রনগুলো বিক্ষিপ্ত আকারে, যেরকমভাবে উল্টাপাল্টা বিক্ষিপ্ত আকারে এটা ঘুরতে আছে। এটা কিন্তু বোরের পরমাণু মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে। এই তার ছিল মানে যাবতীয় কি সিদ্ধান্তগুলা। এই সিদ্ধান্তগুলোর ভিতরে এগুলাকে যদি আরেকটু ভালো করে তুমি লিখতে যাও, তুমি আশা করি টোটাল ডেমনস্ট্রেশনটা বুঝলা। কি হয়েছিল সেটা তোমার জন্য জরুরি না, বাট কি কি সিদ্ধান্ত ছিল সেগুলো জরুরি, যে কোনটা এখানে লেখা। দেখো, পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াসের আবিষ্কারটা ছিল ওনার সব থেকে বড় সার্থকতা।
কেন্দ্রের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরেই সম্পূর্ণ প্রোটন সম্পূর্ণ নিউট্রনের ভরটা মিলেই ভর সংখ্যাটা সম্পূর্ণভাবে নিউক্লিয়াসের ভিতরেই সীমাবদ্ধ বা আবদ্ধ, বা পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরটাকেই মানে কি করা হয়, চিন্তা করা হয়। বি নাম্বার, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা, বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটাও তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিউক্লিয়াস রিলেটেড যা যা উনি বলছিলেন সবগুলাই উনি ঠিক বলছিলেন বা ভালো বলছিলেন। এরপরে আসো, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এটা হয়ে গেল ওনার একটা সীমাবদ্ধতা বা ভুল। ভুল কেন ভুল? কারণ তুমি জানো সৌরজগতের মধ্যে এই যে ধরনের একটা সূর্য, এটাকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরতেছে, তারপরে কেন্দ্র করে মানে সোম বুধ এরা ঘুরতেছে। তুমি বলো তো যে এটা তো কোনো চার্জহীন বস্তু, এদের ভিতরে কি চার্জ আছে গ্রহ উপগ্রহগুলোর মধ্যে? না। চার্জহীন বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। চার্জযুক্ত বস্তুর মধ্যে যেটা কাজ করতে সেটা হচ্ছে, এটা হলো মানে সবল মানে দুর্বল নিউক্লিয় বল, বাট স্টিল এটা হচ্ছে নিউক্লিয় বল, নিউটনের বল, কুলম্বের বল। বাট চার্জযুক্ত বস্তুর মধ্যে এই কুলম্বের বল কাজ করতেছে, কিন্তু ওখানে কি চার্জহীন বস্তু। চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করাটা কি অপ্রাসঙ্গিক না? অবশ্যই অবশ্যই অপ্রাসঙ্গিক। তার মানে এটা একটা অপ্রাসঙ্গিক কাজ উনি করলেন। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন আর ইলেকট্রনের চার্জ একই এবং সেটা সমান পরিমাণে থাকে, দ্যাটস ওয়াই নিউট্রাল অবস্থায় পরমাণু হয় হচ্ছে আধান নিরপেক্ষ, সামগ্রিকভাবে চার্জ শূন্য বা আধান নিরপেক্ষ। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এটি কেন্দ্রমুখী আকর্ষণ বল। এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘুরে, এই টোটাল পরমাণুগুলোও মানে ইলেকট্রনগুলোও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এই কথা উনি বললেন। এখন তোমার যে কাজটা থাকবে, ওনার সার্থকতার কথাগুলো ম্যাক্সিমাম এখানে বলা হয়েছে। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওনার ড্রব্যাক বা ওনার যেটা হচ্ছে সীমাবদ্ধতা, সেই কথাগুলোকে আর কি লিখবা। সীমাবদ্ধতা যদি একটু টান দাও, খালি খুবই সহজ, সীমাবদ্ধতাগুলোকে একটু টান দাও। ওনার যে সীমাবদ্ধতাগুলো ওনার জন্য যেগুলো সীমাবদ্ধতা ছিল, ফার্স্ট অফ অল প্রথম যে সীমাবদ্ধতার কথা বলি, যে সৌরজগতের সাথে তুলনা, ছোট ছোট করে মনে রাখবা। সৌরজগতের সাথে তুলনা মানে কি? মানে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর, চার্জহীন তাই না বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে আছে এটা বলছে উনি, কিন্তু নিউক্লিয়াসের বাইরে ঠিক কোথায় আছে, কিভাবে ঘুরতেছে, এই সম্পর্কিত কোনো ক্লিয়ার ধারণা উনি দেননি। সোজা কথায় বলতে পারো কক্ষপথ সম্পর্কিত কোনো ধারণা নেই। কক্ষপথ সম্পর্কিত কোনো ধারণা নেই। ঠিক আছে। 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী কোনো চার্জিত বস্তু যদি কাউকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে বস্তুটা ক্রমশ শক্তি হারাতে হারাতে কেন্দ্রে পতিত হবে। যদি তাই হয়, তাহলে ধরো চার্জিত বস্তু, এই যে চার্জিত বস্তু, কোনো একটা চার্জিত বস্তু, নেগেটিভ চার্জযুক্ত বস্তু, এটা যদি কোনো কেন্দ্রকে ঘুরতে থাকে, তাহলে সেটা শক্তি হারাতে হারাতে ক্রমশ কোথায় এসে পতিত হবে? নিউক্লিয়াসে এসে পতিত হবে। শক্তি হারাতে হারাতে কোথায় এসে পতিত হবে? নিউক্লিয়াসে যদি পতিত হয় বা কেন্দ্রে যদি পতিত হয়, তাহলে তো কোনো পরমাণু মডেলই থাকলো না। কারণ ইলেকট্রনও যদি আসলে নিউক্লিয়াসে চলে আসে, তাহলে কি কোনো পরমাণু মডেল থাকলো না। সো এই কথা অনুযায়ী আমরা বলবো সেটা হচ্ছে যে প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী, ম্যাক্স প্ল্যাঙ্কের নীতি অনুযায়ী কোনো চার্জযুক্ত বস্তু যদি কাকে কেন্দ্র করে ঘুরে? কোনো চার্জযুক্ত বস্তু যদি কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তা ক্রমশ চার্জ হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে তার কোনো পরমাণু মডেলই থাকলো না। ডান। এছাড়াও তুমি টানতে পারো যে বর্ণালী সম্পর্কিত কোনো ধারণা নাই, এছাড়াও তুমি টানতে পারো যে ভরবেগ সম্পর্কিত কোনো ধারণা নাই, এগুলাও তুমি দিতে পারো। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে তার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলার প্রথম মানে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাগুলার যে মানে এক্স্যাক্ট
সকল সমাধান নিয়ে যে পরমাণু মডেলটা তারপরে হাজির করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। কার পরমাণু মডেল ভাই বলো? বোর পরমাণু মডেল। সেটা কত সালে? 1913 সালে, ঠিক তার 2 বছর পরে। কার? রাদারফোর্ডেরই শিষ্য বোর একটা পরমাণু মডেল স্থাপন করলেন, যেখানে উনি প্রথম যে ধারণাটা দিলেন সেটা হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত ধারণা। উনি বললেন যে কোনো একটা মৌলের কেন্দ্রে বিক্ষিপ্তভাবে কোনো ইলেকট্রন ঘুরে না, কিছু সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে, যে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা হচ্ছে ওনার প্রথম মতবাদ। ধরে নাও এটা যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস ধরলাম, এই যে ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে ধরো 2টা ইলেকট্রন আছে, পরের শক্তি স্তরে ধরো 8টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটার কথা যাচ্ছি, ইলেকট্রন আছে এরকম ভাবে। তারপরে শক্তি স্তরে মনে করো একটা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম হয়ে গেল আমার। কিছু সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এটাকে বলা হয় কক্ষপথ সম্পর্কিত ধারণা। ইলেকট্রনগুলো কখনো বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে না, সম্পর্কিত ধারণা। এবং কক্ষপথের মধ্যে উনি ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করলেন, কৌণিক ভরবেগ। এবং ওই কৌণিক ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয়টা যেটা, সেটা উনি বললেন যে কৌণিক ভরবেগটা হয়, কৌণিক ভরবেগ কোন একটা ইলেকট্রনের কোন একটা কক্ষপথে হবে হচ্ছে mvr ইজ ইকুয়ালস টু nh/2s পাই। বা এটাকে উনি প্রথমে বলছিলেন যে এটার কৌণিক ভরবেগ হবে, কৌণিক ভরবেগের সংজ্ঞাটা হচ্ছে mvr ইজ প্রপোর্শনাল টু h/2s পাই এর সমানুপাতিক। h একটা ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক আর টয়েস পাই। এখন এটা যদি সমানুপাতিক চিহ্নটা তুমি উঠায় ফেলো, তাহলে mvr ইজ ইকুয়ালস টু তার হচ্ছে nh/2s পাই, এমন যায়। বুঝা গেছে জিনিসটা? এই হচ্ছে উনি ফর্মুলাটা নিয়ে আসলেন। এখানে কে কোনটা সেটা রিলেটেড আলোচনা আমি করতেছি, যাচ্ছি সেখানে, একটু থামো। তারপরে 3 নাম্বার যিনি উনি কাজ করলেন সেটা হচ্ছে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণ। সোজা বাংলায় বলতে গেলে তুমি বলতে পারো ভাই বর্ণালী সম্পর্কিত বা স্পেকট্রাম সম্পর্কিত একটা ধারণা দিলেন। এবং এটা বললেন যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে কি ছিল, ঘুরতে 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 এসে নিউক্লিয়াসে পরিণত হবে। কিন্তু এখানে বলা হলো যে না, এরকম ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসে পরিণত হবে না, এখানে কাহিনী ঘটবে। কাহিনীটা কেমন? যদি কোনো একটা ইলেকট্রন চায় সে শক্তি শোষণ করে, ধরে নাও এখানে একটা ইলেকট্রন আছে, আমরা এটা আরেকটা জায়গায় ড্র করি দেখি। ধরে নাও আমরা হাইড্রোজেন মৌলটাকে ড্র করার চিন্তা করতেছি। আরেকটা নিলাম, ধরে নাও এরকম, এটা হচ্ছে আমাদের সেই হাইড্রোজেন বাবাজি, এটা হচ্ছে ধরে নাও ভাই আমাদের হাইড্রোজেন বাবাজি। এই যে আমাদের একটা ইলেকট্রন, ধরে নাও এই একটা ইলেকট্রন যদি চিন্তা করে আমি উচ্চতর শক্তি স্তরে যাব, অবশ্যই তার জন্য কি এই যে এটা কি উচ্চতর শক্তি স্তর না? এই শক্তি স্তরে যাব। এখানে আমাদের এন এর মান বা শক্তি স্তর, এটা কততম কক্ষপথ? 1। এখানে আমাদের এন এর মান কত? n ইজ ইকুয়ালস টু 2। এখানে আমাদের এন এর মানটা কত? n ইজ ইকুয়ালস টু 3, এমন না? এমন। সো সে যদি চিন্তা করে যে আমি শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে যাব, মানে আমি আমার যেখানে অবস্থান সেটা থেকে উচ্চতর শক্তি স্তরে যাব, তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি আসলে? শক্তি শোষণ। শক্তি শোষণ, হ্যাঁ। আর আর কেউ যদি চিন্তা করে যে আমি এই যে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসব, কেউ যদি চিন্তা করে আমি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসব, তাহলে আমাকে যে কাজটা করতে হবে ভাই সেটা হচ্ছে শক্তি বিকিরণ। শক্তি বিকিরণ, একটা হচ্ছে শক্তি শোষণ আর একটা হচ্ছে কি শক্তি বিকিরণ। এই যে শক্তি শোষণ, এটা হচ্ছে শক্তি বিকিরণ। এবং যখন এই শক্তিটা শোষিত বা বিকিরিত হচ্ছে, এই শক্তি পার্থক্যটা হয় হচ্ছে তার কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তির পার্থক্য হবে তার কম্পাঙ্কের সমানুপাতিক। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নিউ, ভি এর মতন একটা মোচড়যুক্ত জিনিস। এর নামটা কি বলতেছি আমরা? নিউ, NEU, নিউ। এইটা সমান আমরা লিখতে পারি, সমান চিহ্ন যদি এটাকে দিয়ে আমরা যদি এখন সমান চিহ্নটা সরাই দিই, E ইজ ইকুয়ালস টু H নিউ। ওকে, নিউ সমান আবার কি? নিউ সমান লেখা যায় হচ্ছে ভাইয়া, নিউ ইজ ইকুয়ালস টু C/λ। নিউ মানে আমরা যেটাকে প্রকাশ করতে সেটা লিখে ফেলি। নিউ মানে হচ্ছে আমাদের কম্পাঙ্ক। সি মানে হচ্ছে আমাদের আলোর বেগ, যেটা তুমি জানো, যেটা একটা ধ্রুব জিনিস। আলোর বেগ কত সেটা? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ডান। এই জিনিসপাতিগুলা, এই মতবাদগুলো দিয়েছিল কে? বোর। ক্লিয়ার? এখন বোরের আরো ডিরাইভড কিছু জিনিসপাতিগুলো আমরা দেখি বা বুঝি। এই যে শক্তি স্তর বিষয়ক যে মতবাদ,
সে মতবাদটাতে। এটাতে বলা হলো যে একটা মৌলের নিউক্লিয়াসের বাইরে কিছু নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, যেখানে ইলেকট্রন পরিভ্রমণ করে। এই ঠিক আছে, এই যে যেমন ধরো এই যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে আমাদের কক্ষপথগুলো রয়েছে, এগুলোর মধ্যে মেইনলি আমাদের ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের এগুলোর শক্তি স্তর। ডান, এই কথাই বললো শক্তি স্তর বিষয়ক মতবাদ। এখন এই শক্তি স্তরগুলোর নাম আছে এবং প্রত্যেকটা সিরিয়াল আছে। যেমন ধরো শক্তি স্তর এন এর মান, যেটা আমাদের প্রথম শক্তি স্তর, আর সেটা হচ্ছে যে নাম বা সংকেত বা প্রতীক যাই বলো না কেন, হ্যাঁ, যদি আমাদের এন এর মান হয় হচ্ছে 1, নিশ্চয়ই এটা 1 থেকে শুরু হবে, এন এর মান 1 হলে সেটাকে আমরা শক্তি স্তরকে বলি হচ্ছে ক্যাপিটাল কে। এন এর মান ধরো দ্বিতীয়, এটা কি প্রথম শক্তি স্তর, বুঝাই যাচ্ছে প্রথম অরবিট বা এটাকে বলা হয় হচ্ছে ধরো শেল, হ্যাঁ, বা এটাকে বলতে পারো তুমি শক্তি স্তর, যাই বলো না কেন, এটাকে এই নামগুলোতে তুমি অব্যাহত করতে পারো। n ইকুয়ালস টু 1 এটা হচ্ছে কে, n ইকুয়ালস টু 2 হইলে কে এল সিরিয়ালি যাবে, তারপর n ইকুয়ালস টু 3 হইলে এটাকে বলা হচ্ছে এম, n ইকুয়ালস টু 4 হইলে এন, তারপরে 5 হইলে ও, এরকমভাবে এটা চলতে থাকবে। বুঝছো, এটা শক্তি স্তর সম্পর্কিত ধারণা। ক্লিয়ার? ওকে, এরপরে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদ, সেটাকে আমি বললামই যে mvr সমান হচ্ছে হয় আমাদের কত nh বাই টয়েস পাই। এটা বলে দিয়েছে এখানে যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ মান হয় h বাই টয়েস পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। h এখানে n এর মান, m এর মান, এই জিনিসগুলা কি আগে হচ্ছে যে এই শেষ থেকেই শুরু করি। ধরো m এর মান হচ্ছে ইলেকট্রনের ভর, এটা আমরা কেজিতে প্রকাশ করবো, যেহেতু এসআই ইউনিট 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজিতে প্রকাশ করতেছি, ঠিক আছে। আর মানে হচ্ছে কেন্দ্র থেকে ওই কক্ষপথের ব্যাসার্ধ। বলো তো, কেন্দ্র থেকে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ বড় হবে নাকি কেন্দ্র থেকে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বড় হবে? যত এন এর মান বাড়বে তত কি তার শক্তি স্তরের ব্যাসার্ধটা বড় হবে না? তাহলে আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, যততম শক্তি স্তরের কথা বলতেছে, শক্তি স্তরের ব্যাসার্ধ। ওকে, ভি কি? ওই শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, এটা হচ্ছে আমাদের ভি। এনএইচ, এন এর মানটা নিয়ে আসি, এন হচ্ছে তম শক্তি স্তর, যততম শক্তি স্তরের কথা বলতেছে। ধরো আমি বললাম যে তৃতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত, তাহলে mvr ইকুয়ালস টু কত, এন এর মান হচ্ছে 3h বাই হচ্ছে টয়েস পাই, এমন এন এর মানটা কত 3, যেহেতু তৃতীয় শক্তি স্তর বলছি। এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, বুঝছো, এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মানটা হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। এই ভ্যালু, এটা আমরা তাহলে কি করব, মনে রাখবো, পারবো আশা করি, ডান। প্ল্যাঙ্ক ধ্রুবক 6.626 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, নট পার সেকেন্ড, জুল সেকেন্ড। ক্লিয়ার? এই কথাই বলা হচ্ছে এখানে। ওকে ভাইয়া, আচ্ছা, তাহলে ওটা বসাই দিলে আশা করি উত্তরও পাবো। এরপর আসো শক্তি বিকিরণ এবং শোষণ সংক্রান্ত যে মতবাদ, বললাম যে আমার যদি এমন হয় উচ্চ শক্তি স্তর থেকে ও আসতেছে আমাদের নিম্ন শক্তি স্তর, তাহলে কি হবে ভাইয়া? শক্তি বিকিরণ হবে। তখন আমার ঘটনাটা কেমন ঘটবে? শক্তি বিকিরণ, ঠিক আছে। যদি দেখা যায় উল্টা হচ্ছে এটার, যদি এমন হয় যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সে যেতে যাচ্ছে, মানে ওর কাছে তো শক্তি কম, এখন উচ্চ শক্তি স্তরে যেতে যাচ্ছে, শক্তি স্তর থেকে সে যাচ্ছে হচ্ছে উচ্চতর শক্তি স্তর,
নিম্ন শক্তি স্তর থেকে সে যাচ্ছে হচ্ছে উচ্চতর শক্তি স্তর, তখন শক্তিটা কেমন ঘটবে? শক্তি শোষণ ঘটবে। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব জরুরি। শক্তি শোষণ, ডান। তখন ঘটবে হচ্ছে শক্তির শোষণ। এখন এখানে যে জিনিসটা বলতেছে যে এই যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন শক্তির বিকিরণ হয়, সেটা আমরা শক্তির বিকিরণ হয়, যে পারমাণবিক বর্ণালীর কথা বলা হচ্ছে, যেটা শক্তির বিকিরণ, শক্তির বিকিরণ মানে শক্তি বাইরে আসতেছে, ব্যাপারটা এরকম। শক্তির বিকিরণ হলে শক্তির শোষণ বা বিকিরণে দুইটার ক্ষেত্রে E ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, এমন। তো এই যে শক্তির পার্থক্য, দেখো যতটুকু শক্তির পার্থক্য হচ্ছে, এই শক্তির পার্থক্যটার জন্য এই যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের হয়, দৃশ্যমান অঞ্চল, এখন কথা মনে হতে পারে ভাই দৃশ্যমান অঞ্চল আবার কি, বলতেছি। আমাদের যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর স্পেকট্রাম রয়েছে, সেখানে একটা দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ রয়েছে, সেটা কত? 380 থেকে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জ। এই রেঞ্জের যদি হয়, ঠিক আছে, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এই রেঞ্জের যদি হয়, তাহলে আমরা সেটাকে এখন দেখতে পাবো। এই রেঞ্জের বেনি আসহ কলা 7টা কালার রয়েছে, 7টা কালার ডিফারেন্ট ডিফারেন্ট এই রেঞ্জের ভিতরে রয়েছে। তাহলে ওই রেঞ্জের ভিতরে থাকলে সেটাকে আমরা দেখতে পাবো। এই হচ্ছে এখানকার বাংলা হিসাব। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল আলাপ। পারমাণবিক বর্ণালী, শক্তির বিকিরণ আকারে, এই আকারে। সো এটাকেই তখন আমরা বর্ণালী হিসেবে আসলে দেখতে পাই। এই যে তুমি আকাশে যখন বর্ণালী হয়, আমরা বলি রংধনু, রামধনু, যাই বলো না কেন, ওই জিনিসটারই হিসাবটা এরকম ভাবে। ঠিক আছে? তো এটা কই থেকে আসে? আসলে শক্তির বিকিরণ থেকে। শক্তি শোষণ হলে সেটা মেশিনে আর কি গ্র্যাব করা পসিবল, বাট আমরা নর্মালি সাধারণ চোখে দেখতে পাবো না। ওকে, ডান। চলো এবার বোর পরমাণু মডেলের তাহলে সীমাবদ্ধতা পড়তে হবে। তুমি তো সব কিছু পড়লা, এইটাই কি একেবারে হাইয়েস্ট, এটাই কি সব ঠিক? উত্তরটা হচ্ছে না, এটার ভিতরেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফার্স্ট অফ অল সীমাবদ্ধতা নাম্বার 1, এটা কিন্তু আসে, এটা একবার ঢাবিতেও কোয়েশ্চেন আসছিল ভাই, আমার আগের বছর আসছিল এটা, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রথম যে জিনিসটা, যে বোর পরমাণু মডেলের মাধ্যমে উনি হচ্ছে যে ভালো করছেন, উনি অনেক কিছু বিষয় সম্পর্কে বলছিলেন, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে যে ইলেকট্রনের হচ্ছে যে অরবিট সম্পর্কে ধারণা দিলেও, অরবিট সম্পর্কিত ধারণা দিলেও, অরবিট সম্পর্কিত বা এটা আসলে দ্বিমাত্রিক ধারণা, বুঝছো? অরবিট সম্পর্কিত ধারণা থাকলেও সাবশেল এবং অরবিটাল সম্পর্কিত ধারণা নেই, ওকে। এরপরে 2 নম্বরে যে জিনিসটা দিবা, সেটা হচ্ছে যে এই যে উনি কৌণিক ভরবেগের যে রাশিমালাটা দিলেন, কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়ালস টু যে nh বাই টয়েস পাই হবে, এর কোনো ব্যাখ্যা উনি দেননি। কেন হবে এটা? এর কোনো ব্যাখ্যা উনি দেননি। এবং এটা নিয়ে আসলে কখন মাথা ব্যথা আসছে? তখন যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী, হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতি অনুযায়ী, নীতি অনুযায়ী কোনো দ্রুত গতিসম্পন্ন কণার একই সাথে বেগ এবং একই সাথে অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। কোনো দ্রুত গতিসম্পন্ন কণার একই সাথে বেগ এবং অবস্থান নির্ণয় করা সম্ভব না, বাট উনি করে দেখাইছেন অবস্থান। আশ্চর্য না? নির্ণয়, এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে কে সত্য ভাইয়া? না, হাইজেনবার্গ এটার ব্যাখ্যা দিছে বাট বোর দেয় নাই, তাহলে কে সত্য বলো? হাইজেনবার্গ অবস্থান নির্ণয় সম্ভব নয়। এবং তুমি একটা জিনিস সিম্পলি ভেবে দেখো, হাইজেনবার্গের জিনিসটা সহজে ভাবা যায়। ধরো তুমি যদি অনেক বেশি স্পিডি হও, সো তোমাকে 1 সেকেন্ডে যদি বলা হয় যে তুমি ওখানে আছো, তাহলে মানে তো তোমার স্পিড একেবারেই নাই, তুমি নিশ্চয়ই থেমে আছো বলে এখানে আছো। আমি যদি স্পিড হই, আমি এই অবস্থানটাতে কতক্ষণ থাকবো? হাইয়েস্ট 0.0000000000001 সেকেন্ড বা এর থেকেও কম, এরকম না?
এই অবস্থানটাতে থাকবো, কারণ আমার তো অনেক স্পিড, ধরো 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ডে তুমি স্পিডে আছো, তাহলে তুমি একটা পজিশনে কতটুকু পরিমাণে সময় দিবাই না তো আসলে, অনেক দ্রুত চলে যাচ্ছ না। তাহলে তোমার যদি পজিশনটা ফিক্স করতে হয় তাহলে তোমার বেগটা শূন্য হইতে হবে, বা বেগটা ঠিক করতে চাইলে তোমার বেগ যদি ঠিক থাকে তাহলে তোমার পজিশনকে নির্দিষ্ট করা যাবে না, তুমি আসলে হয় চলতে আছো বা ঘুরতেই আছো, কিছু একটা করতেছো, বিষয়টা এমন না। তাই বেগটাকে যদি তুমি 100% অ্যাকুরেট মাধ্যমে বের করো তাহলে তুমি দেখবা যে তোমার ই মানে অবস্থানের অ্যাকুরেসিটা 0 হয়ে যাচ্ছে, বা অবস্থানের ভুলটা 100% হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি তুমি তোমার অবস্থানটাকে 100% অ্যাকুরেসি দিয়ে বের করো তাহলে তোমার বেগটা হয়ে যাবে হচ্ছে এক্স্যাক্টলি 0। এমন একই সাথে দুইটা সম্ভব না। ওকে, আচ্ছা 3 হইছে। 4-এ চলো, 4-এ বলি আমরা যে বর্ণালী রেখাতে মানে বোর বলছিলেন যে বর্ণালী রেখা সূক্ষ্ম রেখা, একটা একটা করে রেখা পাওয়া যায়, কিন্তু বর্ণালী রেখা পরবর্তীতে ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র দিয়ে দেখা গেল বা আমাদের ইলেকট্রো মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেল বর্ণালী রেখার সূক্ষ্ম বিভাজন, হ্যাঁ, যা জিম্যান এবং স্টার্ক ফলাফল নামে পরিচিত। আসলে স্টার্ক ফলাফল যা ওনার কি মতবাদে নাই আসলে, বা ওনার মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না, বুঝছো জিনিসটা এমন। জিম্যান এবং স্টার্ক ফলাফল যা ওনার মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ডান। এরপরে 5 নাম্বার একেবারে লাস্ট একটা লিখি, সেটা হচ্ছে যে ওনার যে পরমাণু মডেলটা, এটা একটি ইলেকট্রন বা এক ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো, এক ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়ন, একটি ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের জন্য শুধুমাত্র কার্যকর। মৌল বা আয়নের জন্য, একাধিক হলে কেমনে থাকবে এটা উনি বলে না, আয়নের জন্যই কার্যকর। কেন বলতেছি এমন? কারণ একটি ইলেকট্রন যুক্ত মৌল তো জাস্ট হচ্ছে আমাদেরকে হাইড্রোজেন, এই, বাট এটা যদি এমনও হতে পারে, ধরো হচ্ছে বেরিলিয়াম 1+, তাহলে তো এখানে একটা ইলেকট্রন আছে, মাত্র একটাই না, লিথিয়াম 2+, এখানেও তো একটা ইলেকট্রন রয়েছে। তারপরে হচ্ছে সরি বেরিলিয়াম 1+, আবার বলতেছি কেন, এটা হিলিয়াম 1+, যদি এটা হিলিয়াম 1+ হয় না, তাত্ত্বিকভাবে আমি চিন্তা করলাম। তারপরে বেরিলিয়াম 3+, এই সবগুলোর জন্য বোর পরমাণু মডেলটা স্বীকৃত, কিন্তু এর বেশি ইলেকট্রন হলেই আর ওটা উনি ব্যাখ্যা করতে পারে না। ডান, এতটুকু পর্যন্ত কমপ্লিট করলে হয়েছে, অনেক বেশি সময় নিচ্ছি তাই না? চলো এবার নেক্সট যাই, একটু ভালো করে কমপ্লিট করে। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। একটা প্রধান শক্তি স্তরের মান যদি n হয়, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসলে বলো তো? 2n²। ওকে, n হচ্ছে n 1 হলে সেটা হচ্ছে আমাদের l সেল, n মানে k সেল, n = 2 হলে সেটা আমাদের 2 মানে l সেল, n = 3 হলে সেটা আমাদের m সেল, n = 4 হলে সেটা আমাদের জন্য n সেল। এবং সেখানে যদি আমরা চিন্তা করি k সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, k তে আমার n এর মানটা কত? 2 × 1², মানে কয়টা আমাদের? 2টা। তারপরে l এর আমাদের 2 × 2², তার মানে কত আমাদের? 8টা। তারপরেরটা কত ভাইয়া? 2 × 3², মানে কত আমাদের? 18টা। তারপরে 2 × 4², বা সেটা হচ্ছে আমাদের 32টা। এখন বেসিক্যালি এর পরের সেলটাতে তুমি যদি চিন্তা করো যে 2n² এই সূত্র দিয়ে 2 × 5² = 50টা দিব, এই উত্তরটা আসলে হবে না, টু বি অনেস্ট এটা না। ঠিক আছে, এটুকু কেউ আর দেখায় না, বাট আমি একটু এক্সট্রাভাবে দেখাই দিলাম, টাইম লাগুক আমার একটু, বাট দেখতে হবে। এটা হবে না কেন? কারণ তুমি একটু পরেই জানতে পারবা ইলেকট্রন বিন্যাসের নীতির ওখানে, যে আমাদের সাবশেল যেগুলা, মানে 3টা তো ভাগ আছে, এই যে ধরো হচ্ছে ফার্স্ট অফ অল অরবিট বা শেল বা শক্তি স্তর, যাই বলো না কেন, অরবিটের পরে যে ছোট ভাই সেটা হচ্ছে তোমার সাবশেল, তারপরের যে ছোট ভাই সাবশেলের ভিতরে ভাঙা সেটা হচ্ছে আসলে অরবিটাল। যেমন আমি একটু জিনিসটা বুঝাই, ধরো অরবিট, এই যে কে, এল, এম, এন, ক্যাপিটাল এন, এগুলো হচ্ছে আমাদের অরবিট। সাবশেলগুলো আমাদের কি বলতো? যে এস, পি, ডি, এফ, সাবশেল কিন্তু এই 4টা ফিক্সড, এর বাইরে এখন পর্যন্ত কোনো সাবশেল এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। প্রস্তাবিত হচ্ছে জি, বাট এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। এসে ইলেকট্রন কয়টা যায়? 2টা, তুমি জানো। পিতে কয়টা যায়? 6টা। তারপরে ডিতে কয়টা যায়? 10টা। এফে কয়টা যায়? 14টা। এগুলা তো জানো। তাহলে তুমি যোগ করো সবগুলা যোগ করে পাবা হচ্ছে হাইয়েস্ট 32। জিতে আসলে জিতে ইলেকট্রন যাবে হচ্ছে ভাইয়া 18টা, এবং তখন ওইটি 32-এর সাথে 18 যোগ করো 50 মিলবে, তখন মিলবে। বাট এখন আমার প্রয়োজন পড়ে না, কেন? কারণ এখন পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, এবং যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলোর জন্য আমার এই sp-dfe এনাফ ইলেকট্রন বিন্যাসে। ওকে, তারপরে অরবিটাল এস এর অরবিটাল এসি, কিন্তু পি এর অরবিটাল যেমন px, py, pz জানি না, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল। জিনিসটা ধরতে পারছো? এমনভাবে ভেঙে যেতে হয়। সো আমরা যাই, চলো।
বুঝি জিনিসগুলোতে। শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা অনুযায়ী আমরা যদি এখানে একটু দেখি শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনের কে শেলেই হচ্ছে একটা থাকবে, হিলিয়ামের দুইটা থাকবে, লিথিয়ামের এখানে দুইটা থাকবে, এখানে একটা, বেরিলিয়াম এখানেও দুইটা ভাই, এখানেও দুইটা। এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারে বলো? কে তে যেতে পারে দুইটা, আর এল এ যেতে পারে হচ্ছে আমাদের 8টা, এম এ যেতে পারে হচ্ছে আমাদের 18টা, এন এ যেতে পারে হচ্ছে আমাদের 32টা বেসিক্যালি। তারপরে বোরনের জন্য এখানে 2, এখানে 3, কার্বনের জন্য এখানে 2, এখানে 4, নাইট্রোজেনের জন্য এখানে 2, এখানে 5। তো এরকম ভাবে যদি আমি চলে আসি হচ্ছে একেবারে অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে এখানে 2, হ্যাঁ এখন তুমি চিন্তা করতে পারো এখানে 8, হ্যাঁ 8, 10, আর এখানে কত 3, এক্স্যাক্টলি 3। সিলিকনের জন্য কত হবে? 2, 8, কত, আর এখানে হচ্ছে 4। পারবা না বাকিগুলো ফিল আপ করতে? এমনিই হবে, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে যে পরের শক্তি স্তরে আমার কয়টা যায় আসলে? 18টা যায়। কিন্তু 18টা না যেয়েও আমাদের হচ্ছে ধরো আমরা যদি বলি হচ্ছে ক্যালসিয়াম বা হচ্ছে পটাশিয়াম যেন হচ্ছে ধরো 19। এই 19টা কিভাবে যায় জানো? তুমি যদি চিন্তা করতে যে ভাই এটা কি এরকম যায় না, 2 প্রথমটাতে, প্রথম শক্তি স্তরে কেতে, তারপরে এল এর ভিতরে তাহলে কত যাবে? 8, তাহলে 10টা হইলো ভাই, আর 9টা আছে তাই না? তাহলে এম এর ভিতরে কয়টা যাবে? 9টা যাবে না। এম শেলের ভিতরে এখানে যায় হচ্ছে আরো 8টা, 18টা হইলো। তারপরে এন শেলের মধ্যে যায় হচ্ছে আমার একটা, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন যায়। এখন কোয়েশ্চেন আসতে পারে এই যে কি করলেন এটা একটা, কেন হইলো এরকম? ক্যালসিয়ামের জন্য যদি আমি বলি 20, এটা যাবে হচ্ছে 2, 8, 8, 2, এক্স্যাক্টলি। এখন হোয়াই, কেন? কারণ হচ্ছে তৃতীয় শক্তি স্তরের মধ্যে আমাদের 3s আছে, 3p আছে, 3d আছে। দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে আমাদের 2s এবং 2p রয়েছে, যেখানে সর্বোচ্চ ইলেকট্রন 8টাই হবে। 3s এর মধ্যে 3s, 3p, 3d, এখানে সর্বোচ্চ ইলেকট্রন দেখো 18টা হবে। কেমনে? 2, 6, 8 আর 10, 18। বাট দ্য থিং ইজ 3d এর চাইতে 4s এর শক্তির পরিমাণটা কম। 4s ফিল আপ হওয়ার পরে 3d তে যাবে, বুঝছো? 4 এর তো একটা এস হবে, এরকম ভাবে 5 এর তো একটা এস আসবে, 6 এর একটা এস আসবে, এদের ভিতরে শক্তির স্তরটা আছে না? এই নীতিটাই হচ্ছে আমাদের আউফ বাউ নীতি। চলো জিনিসটা আমরা বুঝি, কোনো সমস্যা নাই। চলো ধীরে ধীরে যে বুঝি। জিনিসটা হচ্ছে এই যে উপশক্তি স্তরের কথা চলে আসলো। উপশক্তি স্তর, প্রত্যেকটা শক্তি স্তরের আন্ডারে কিছু কিছু উপশক্তি স্তর রয়েছে। উপশক্তি স্তর সংখ্যাটা কি? ফিক্সড, এস, পি, ডি, এফ। এখন তোমার এসএসসি লাইফে যতটুকু দরকার আমি ততটুকুই পড়াবো, এর একটা লাইন বেশি যাব না, কারণ এগুলা রিলেটেড না হলে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসতে হবে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসতে হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসতে হবে, অনেক কিছু নিয়ে আসতে লাগবে। অতটা ভেতরে যাওয়ার প্রয়োজন পড়বে না। দেখো কি বলে, প্রথম শক্তি স্তর এন দিয়ে চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলোর আবার উপশক্তি স্তর বিভক্ত থাকে। এই উপশক্তি স্তরকে চিহ্নিত করা হয় এল দ্বারা। কি দ্বারা? এল দ্বারা, স্মল এল। এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। মানে ধরো এন এর মান যেখানে হচ্ছে 4, সেখানে এল এর মান কত হতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হবে না। ওকে, আচ্ছা। এন এর মান যেখানে হচ্ছে ধরো 2, সেখানে এল এর মান কি হবে? এল এর মান হইতে পারে 0, আর একটা হইতে পারে 1। সবসময় কি হবে? এন থেকে 0 থেকে n-1 অবধি এল এর মানটা হবে। এটার উপর ডিপেন্ডেন্সি আসলে। দ্যাটস ওয়াই এন এর মান যখন 1, তখন সেখানে এল এর মানটা কত বলো তো? 0। এন এর মান যখন হচ্ছে আমাদের 2, তখন সেখানে এল এর মানটা কত হতে পারে আমাদের? 0 হতে পারে, 1 হতে পারে। এন এর মান যখন হচ্ছে আমাদের 3, তখন এখানে এল এর মানটা কত হতে পারে? 0, 1, 2, এমন না? সো এল এর প্রত্যেকটা মানের জন্য একটা করে শক্তি স্তর আছে। এল এর 0 মানে কি? এস। 0 মানে কি? এস। 0 মানে কি ভাই? এস। ঠিক আছে, এই যে 0 মানে শুধু এস, তাই 1 এর শুধু এসি হয়, 1 এর পিও হয় না, 1 এর ডিও হয় না, বুঝছো? 1 এর শুধু এসি হয়, 1 এর পিও হবে না, 1 এর ডিও হবে না, 1 এর এফও হবে না। 2 এর 0 এর জন্য এস। দেখো এই যে 0, এল যখন 0 সেটার মানটা হচ্ছে এস, এল যখন 1 সেটার মানটা হচ্ছে পি, 2 ডি, স্মল ডি হবে। হ্যাঁ, এটা কেমন হবে আসলে? স্মল ডি, ডি। ওকে, যেটার কথা বলছিলাম, এল এর মান 2, এটা হচ্ছে পি। এল এর এল এর মান 1, পি, 2, ডি, 3, এটার মানটা কত? এফ। এখন দেখো এখানে কি 2 আর 3 আছে? এন যখন 2 নাই, দ্যাটস ওয়াই 2 এর শুধু হবে কি? 2s, 2p। 3 এর কি হবে বলো তো? 3s, 3p, 3d। 3 এর তো এফ হবে না, কারণ ওখানে তো 3 নাই। 0 থেকে 2 অবধি, 0, 1, 2। 4 এর কি হবে বলো তো? এখানে সবগুলো হবে 4s, 4p,
4d 4f। এখন এদেরকে সাজাতে হবে না শক্তি অনুযায়ী, সাজাতে হবে না, শক্তি অনুযায়ী সাজাতে হবে। এখানে শক্তি অনুযায়ী সাজিয়ে দেখা যাচ্ছে যে আমাদের 3d এর থেকে 4s এর শক্তিটা কম, তাই 3d তে ইলেকট্রন ঢোকার আগে 4s এ ইলেকট্রন ঢুকে যায়। ওই শক্তি সাজানোটাও আমরা শিখাবো। হ্যাঁ, চলো ওই শক্তি সাজানোটা শিখি। প্রত্যেকটার n প্লাস l এর মানটা তো বুঝছো, তাই না? n প্লাস l নীতি, n প্লাস l নীতিটা হচ্ছে তুমি n এর মান জানো এবং l এর মান জানো। n প্লাস l এর মান যার কম সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট, যার কম সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট। n প্লাস l এর মান যার কম সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট। যে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট সেখানে আগে ইলেকট্রন ঢুকবে। আচ্ছা, এগেন যদি আমি পরে আসি, n প্লাস l এর মান কোথাও সমান হয়ে যেতে পারে। সমান হলে n প্লাস l এর মান সমান হলে যার n এর মান কম, n এর মান কম সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট, সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট, এবং যে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, সে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট। মনে হইতে পারে যে ভাইয়া ডান দিকে যে ছবি, এই ছবি দেখে তো আমার ভয় লাগতেছে, বিশিষ্ট, যে এই ছবি এরকম ভাবে কেমনে মনে রাখবো। আর যে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট সেখানে আগে ইলেকট্রন ঢুকবে, সেটাই হচ্ছে আমাদের আউফবাউ নীতি। এই জিনিসটাও তুমি হচ্ছে যে পরবর্তী ক্লাসে পাবা, এখন দরকার নাই, খালি নাম শুনে রাখতে পারো, আউফবাউ নীতি। ওকে, এখন দেখো n প্লাস l এর মান, আমি কিছু তোমাকে হচ্ছে ভ্যালু দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে তুমি বলো, ওই যে আমরা বললাম যেমন 3d এবং 4s, 3d তে যদি তুমি দেখো 3 l d এর জন্য l এর মান কত ছিল আমাদের? d এর জন্য 2 ছিল, তাহলে 3 প্লাস 2 সমান কত? 5, আর এখানে কত? 4 প্লাস 0 সমান কত আসলে? 4। তাহলে কারটা নিম্ন? 4s এর নিম্ন, দ্যাটস ওয়াই সেখানে আগে ইলেকট্রন ঢুকছে, সেজন্য 3d এর আগে 4s এ ঢুকে। এখন তুমি চিন্তা করতে পারো 3d আর রয়েছে তোমার 4p, এটার সাথে এটা তুলনা করো। 3d আর 4p তে দুজনেরই মান হচ্ছে 5, n প্লাস l এর মান। তাহলে তুমি 2 নম্বর নিয়ম অনুযায়ী যাও, 2 নম্বর নিয়ম অনুযায়ী, যার n এর মান কম, n এর মান কত এখানে? d 3 না, এখানে n এর মান কত? 4 না, 4। তাহলে n এর মান যার কম, 3d এর n এর মান কম, দ্যাটস ওয়াই 4p এর আগে 3d তে ইলেকট্রন ঢুকবে। এখন কার আগে কার পরে কোথায় ইলেকট্রন ঢুকবে সেটা মনে রাখার জন্য একটা সিম্পল টেকনিক বলি। সিম্পলেস্ট টেকনিক হচ্ছে এই যে এই জিনিসটা, এটা মনে রাখানো হয়, এটা তোমার ক্লাসেও নিশ্চয়ই করাইছে স্যারেরা, সো আমাদেরকে এটা ছন্দ দিয়ে মনে রাখাইতো। আমি ওই জিনিসটাই খালি হচ্ছে রিক্যাপ করতেছি। দেখো, এস এস পি এস পি এস, ওকে, তারপরে হচ্ছে দাও ডি পি এস ডি পি এস, এফ ডি পি এস এফ ডি পি এস। জিনিসটা হচ্ছে এরকম, ডিপিএস হচ্ছে ভাই একটা ব্যাংকের ডিপোজিট, টাকা জমানোর একটা সিস্টেম। এফডিপিএসও হচ্ছে ফিক্সড ডিপোজিট, মানে তোমার টাকার পরিমাণ মোটামুটি হইলে তুমি ডিপোজিট করতে পারো। যদি এফডি করতে চাও, ফিক্সড ডিপোজিট করতে চাও, তার মানে তোমার টাকার পরিমাণ অনেক বেশি এবং একটা ফিক্সড টাইমের পরে তুমি একটা সেখান থেকে মুনাফা পাবা, আর হচ্ছে যে তুমি টাকা উঠাইতে পারবে না সে কয়দিন। তো যাই হোক, ব্যাংকার তো আমি না, ওগুলা নিয়ে আমি আলোচনা করতে যাবো না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডিপিএস আর এফডিপিএস হচ্ছে, মনে করে নাও, দুইটা ব্যাংকে টাকা জমানোর সিস্টেম। এখন একটা নবদম্পতি বিয়ে করছে, তারা চিন্তা করতেছে যে তার পরবর্তী প্রজন্মের জন্য টাকা জমাবে। সো একজন অপরজনের মানে একজন অপরজনকে সম্বোধন করে বলতেছে এরকম যে, দেখো ভালো করে এরকমভাবে সম্বোধনটা তুমি করতে পারো যে, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, এস এস পি এস পি এস, ডিপিএস খোলো ডিপিএস খোলো, এফডিপিএস খোলো এফডিপিএস খোলো। শেষ। অনেক মজা লাগছিল, অনেক ক্রিঞ্জও লাগছিল শুনে, বাট দ্য থিং ইজ মনে থাকে তোমার, ঠিক আছে? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস খোলো ডিপিএস খোলো, এফডিপিএস খোলো এফডিপিএস খোলো, ডান। সো তাহলে এখন এটা কমপ্লিট করে নেওয়ার পরে তোমাকে এখন জানতে হবে বা শিখতে হবে যে, ভাই আমি তো নাম্বারিং করি নাই, নাম্বারিং করবো না? অবভিয়াসলি করবা। নাম্বারিংয়ের সিম্পলেস্ট একটা নিয়ম আছে, নাম্বারিংয়ের সিম্পলেস্ট নিয়মটা হচ্ছে, এস কত থেকে শুরু হয় বলো? 1 থেকে শুরু হয়, তাহলে তুমি এস এর নাম্বারগুলো সিরিয়ালি করে দাও। এস, এই যে 1s দিলাম আমি, হ্যাঁ, 2s, তারপরে 3s, 4s, কোথায় আছে? 5s, ঠিক আছে, তারপরে 6s, 7s, 8s, ডান। আমার 8 এস নাম্বারিং করা শেষ। এরপরে এস এর পরে কে আছে বলো? পি আছে নিশ্চয়ই, পি এর নাম্বারিং তুমি করবা। এস এর পরে আছে পি, তারপরে আছে ডি, তারপরে আছে এফ। প্রত্যেকটার ক্ষেত্রে মাথায় রাখবা, এক ঘর পরে শুরু হবে, এক ঘর আগে শেষ হবে। তাহলে এস শুরু হয়েছিল 1-এ, শেষ হয়েছিল 8-এ। পি তুমি নাম্বারিং করবা সিরিয়ালি, পি এক ঘর পরে শুরু করবা, 2p থেকে শুরু হবে, শেষ হয়ে যাবে দেখবা 7p তে। চলো দেখি, দেখো 2p, 3p,
4p 5p 6p 7p মিলতেছে। তাহলে ডি এক ঘর পরে শুরু হবে, 3D থেকে শুরু হবে, শেষ হয়ে যাবে কোথায়? 6D-তে। চলো দেখি ডি এর হিসাবটা যদি একটু করি। ডি এই যে দেখো 3D শুরু হইলো, 3D 4D 5D 6D। তাহলে এ শুরু হয়েছিল হচ্ছে 3 থেকে, শেষ হয়েছে হচ্ছে 6-এ। তাহলে এবার এফ এফ শুরু হবে কোথায়? 4 থেকে শেষ হবে কোথায়? 5-এ। চলো দেখি এফ এফ নিয়ে যদি চিন্তা করো, এই যে দেখো 4F 5F, বাস ডান। এটাই হচ্ছে ওই সিরিয়াল যে সিরিয়ালে ইলেকট্রন প্রবেশ করবে। ডান। তোমার সিরিয়াল মুখস্থ রাখা লাগবে না, আর জাস্ট এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারো, এত এত কিছু বুঝুং বাজুং লাগবে না। আর n প্লাস এল এর মানটা তো তুমি আশা করি বুঝতে পারছো, n প্লাস এল এর রুলসটা আশা করি বুঝতে পারছো। বুঝছো না n প্লাস এল এর রুলটা? এই হচ্ছে n প্লাস এল এর নীতি। ক্লিয়ার? ডান। ওকে, চলো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাসগুলো সম্পর্কে একটু জানতে হবে। এবং স্থিতিশীলতার শর্ত পূরণে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সবথেকে বেশি স্থিতিশীল হয়, এবং দ্যাটস ওয়াই এই কয়টা ফরম্যাট বেশি স্থিতিশীলতার জন্য ও আউটবাউ নীতিটাকে ক্যান্সেল করে। কোন ফরম্যাটটা? D5। D5 ডিতে কয়টা ইলেকট্রন যেতে পারে? 10টা না? D5 হয়। হ্যাঁ, D5 হয়ে একটা ইলেকট্রন টেনে নিবে। D10 একটা ইলেকট্রন টেনে নেয়। P3 P6 এই দুইটার ক্ষেত্রেও যেমন হচ্ছে, ধরো আমি যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেন কত আমার? 7 না? 1s2 2s2 2p3। আবার অক্সিজেনের কথা যদি চিন্তা করো, 8 1s2 2s2 2p4। এখানে এই দুইজনের ভিতরে যদি তুমি চিন্তা করো যে কে বেশি স্থিতিশীল, সোজা সবটা হিসাব নাইট্রোজেন। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, এটা সবসময় মাথায় রাখবা। অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল সবসময় বেশি স্থিতিশীল, সেটা মাথায় রাখবা। এক্সেপ্ট এটা খালি এস এর জন্য খাটে না, এসে তো দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন থাকলেও এই স্থিতিশীল না, সহজে ইলেকট্রন দান করতে পারে। এর অর্ধপূর্ণ S1 থাকলেও এই সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। বাট ডিপি তারপরে হচ্ছে এফ, মানে পিডিএফ, এগুলোর জন্য আসলে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থাটা অনেক বেশি স্থিতিশীল। এই যে পরিপূর্ণ অবস্থা, এই পরিপূর্ণ অবস্থা কার আছে? যেমন হচ্ছে ফ্লোরিনেরই আছে। ফ্লোরিন কত তোমার? হচ্ছে 9। ফ্লোরিন হচ্ছে, সরি ফ্লোরিন আবার বলি, নিয়ন। নিয়ন হচ্ছে তোমার 10, ফ্লোরিন তো 10। কেমন ছিল? 1s2 2s2 2p6। দেখো এটা হচ্ছে সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা। আর উপরের যে দুইটা, সেই দুইটা আমি তোমাকে এই যে এদের আলোকে দেখাই, পারমাণবিক সংখ্যা দিয়ে ইলেকট্রন বিন্যাস করে দেখাই। ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাই 24। এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে একেবারে লিগ্যালি যদি আমি করা শুরু করি, তাহলে হওয়া উচিত 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো এটা আর্গন পর্যন্ত গেছে, 18 অবধি গেছে। এখন তারপরে 3p এর পরে 3d-তে যাবে ইলেকট্রন না 4s-এ যাবে? তুমি জানো 4s, এই যে এখানে তো ছিলই ডিপি, মানে ps p, এই যে দেখো ss ps ps এরপরে s না s, তার মানে এটা 4s 4s 2, তারপরে থাকলো আর 4টা ইলেকট্রন মাত্র। তারপরে এবার যাবে 3d-তে 3d 4। ইলেকট্রন বিন্যাসটা হওয়া উচিত ছিল এরকম, বাট টু বি অনেস্ট এরকম হয় না। এরকম হয় না, এটা আসলে ভুল, এটা হয় না। বুঝছো কোনটা হয় আসলে? এটা হয় না। কি কেন হয় না? কারণ এই যে দেখো, এই যে 3D এর কাছে যে 4টা ইলেকট্রন আছে, ও যদি 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলেই তো সে 3d5 যেতে পারবে। 3d5 কি বেশি স্থিতিশীল না? অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল। দ্যাটস ওয়াই ও যে কাজটা করবে, ও একটা ঝামেলার কাজ করবে। সে ঝামেলার কাজটা হচ্ছে ভাই অনেকটা এইরকম। দেখো জিনিসটা হচ্ছে, ও যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে এরকম। ও একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে, ও একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে এই যে 4s-এ 1 রাখবে, এবং 3d-তে কত রাখবে ভাইয়া? 5 রাখবে, যে বেশি স্থিতিশীল অবস্থায় থাকবে। সেম টু সেম যদি আমি কপারের ক্ষেত্রে খালি একটু চিন্তা করি, কপারের ক্ষেত্রে যদি তুমি এটাকে চিন্তা করো, কপার হচ্ছে ভাইয়া তোমার 29, এও কিন্তু এই কাজটাই করে। এই যে দেখো আমি যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 9 থাকে কপারের জন্য। বাট এখানেও সেম টু সেম, একটা ইলেকট্রন টান দিলেই 3d 10 হয়ে যায় না? ও এই কাজটাই করবে, একটা ইলেকট্রনের টান দিয়ে 3d 10 করে রাখবে। বুঝছো? ও আর এটাতে রাখবে না, ও যে কাজটা করবে, একটা ইলেকট্রন টান দিয়ে এখানে নিয়ে নিবে। দিয়ে এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কত? এখানে থাকবে হচ্ছে ভাই আমাদের 10, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে আমাদের 10। এটা হয় হচ্ছে সঠিক। ক্লিয়ার? এটা হয় হচ্ছে আমাদের জন্য সঠিক। বুঝা গেছে?
এটা হয় হচ্ছে সঠিক। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে স্থিতিশীল অবস্থা কার, এই যে 3D5 এটা একটা স্থিতিশীল অবস্থা, 3D10 এটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা, বা D10 D5 এগুলো হচ্ছে স্থিতিশীল অবস্থা। এবং এই স্থিতিশীলতা অর্জনের জন্য ও ইলেকট্রন বিন্যাসে যে আহ্বায়ন নীতি বা সাধারণ বা ইন জেনারেল যে নীতি হওয়ার কথা ছিল সেটাকে ক্ল্যাশ করে। ওকে, ওদেরগুলো হচ্ছে আমাদের এক্সট্রা হিসাবে মনে রাখতে হবে। এরকম আর কিছু মৌল তাহলে শুনে রাখো যারা হচ্ছে আহ্বায়ন নীতিকে ক্ল্যাশ করে। তুমি এই যে ক্রোমিয়াম, কপার, সিলভার, ল্যান্থানাম, অ্যারাম, ঠিক আছে, তারপরে হচ্ছে আসো ল্যান্থানাম, অ্যারাম, তারপরে লেড বা প্লাম্বাম, এই তো এই কয়টা মাথায় রাখো তাহলেই হবে। ডান। ওকে, এই এই হচ্ছে ওভারঅল আলোচনা। নেক্সটে আমি একটু বলি, এই যে এই নেক্সট অংশটা নিয়ে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। এই জিনিসগুলো এখন কাইন্ড অফ তুমি যতটুকু পড়ে ফেলছো তার ভিতরে যথেষ্ট মজাদার জিনিসপাতি শুরু হয়ে গেছে। এগুলো যথেষ্ট সহজ এবং ইজিয়ার জিনিস। চলো একটু খালি বুঝাই তাহলেই বুঝতে পারবা। এরপরে জাস্ট আমাদেরকে আইসোটোপ সম্পর্কিত জিনিসটা দেখতে হবে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, ওকে। সো আসো, এখানে বলতেছে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। যথেষ্ট পেঁচানো আকারে বলছে, কি বলছে না বলছে উঙ্গা বুঙ্গা রীতিমতো। আচ্ছা, কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে হচ্ছে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। বুঝছো কিছু? বুঝি নাই, আমি তো নিজেই বুঝি নাই জিনিসটা, তাহলে আমি বুঝাই। জিনিসটা হচ্ছে, ধরো এই যে এই জিনিসটা থেকে আসে হচ্ছে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, এখানে বলাই আছে এটার ফুল ফর্ম এএমইউ। এটার কথা বলা হচ্ছে এত ভ্যালুটা, এই ভ্যালুটা কই থেকে আসে আমরা জানি না বা বুঝতেছি না যে এএমইউ এর ভ্যালুটা এখান থেকে কই থেকে আসে, বুঝাইতেছি, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা যদি একটু যাই যে এটার আসলে কিভাবে আসে, এই জিনিসটাই কিন্তু 1 এএমইউ, এই জিনিসটাকেই বলতে পারো তুমি 1 ডাল্টন। ডাল্টন এএমইউ বা এটাকে কি বলতে পারো, ডাল্টন। কই থেকে আসে চলো একটু বুঝি। জিনিসটা হচ্ছে এমন, তোমাকে বলা হলো কোনো একটা পরমাণুর ভর হবে, কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর, একটা পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। আচ্ছা, সো কার্বন 12 আইসোটোপ বলাই হচ্ছে কার্বন 12 আইসোটোপ, এর ভর কত আসলে 12। এখানে কি একটা পরমাণু আছে? উত্তরটা হচ্ছে না। কয়টা পরমাণু আছে? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পরমাণু আছে। কয়টা সেটা? 6.0223 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর, বেসিক্যালি পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভরের কত হবে? 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটাকে আমরা এন এ দ্বারা প্রকাশ করতেছি। এই যে এই নাম্বারটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে দিলাম, 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। এই ভরের 1/12 অংশ হবে হচ্ছে একটা পরমাণুর ভর। ঠিক আছে, এই ভরের 1/12 অংশ হবে হচ্ছে একটা পরমাণুর ভর। তাহলে এই ভরের 1/12 অংশ হবে হচ্ছে একটা পরমাণুর ভর, মানে এই ভরের 1/12 অংশ। তাহলে একটি পরমাণুর ভর ইজ ইকুয়ালস টু হবে এই ভরটা 12 বাই হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 1/12। এই 12 কাটো, এটা থাকে হচ্ছে 1/NA, এই নাম্বারটা, এটা ক্যালকুলেটারে তুমি দাও 6.02 ইন্টু 10⁻23, তুমি পাবা হচ্ছে 1.66 10⁻24 গ্রাম। এটাই চলে আসে হচ্ছে 1 AMU। বুঝা গেছে? এই হচ্ছে এই জিনিসটা। এখন আমি যদি তোমাকে এখন বলে দিই কোনো একটা মৌলের আপেক্ষিক পরমাণুর ভর, এটা কত হবে? এটা হবে হচ্ছে জাস্ট ওই এমইউ দিয়ে একটা মৌলের একটা আপেক্ষিক পরমাণুর ভর, পরমাণুর একটা আপেক্ষিক ভর। এই ভরটা আসলে কত হবে যদি তুমি চিন্তা করো? ধরো সোডিয়ামেরটার হচ্ছে 23 গ্রাম, সোডিয়ামেরটার 23 গ্রাম। তোমাকে যদি আমি বলি ভাইয়া যে সেটার একটা পরমাণুর ভর তাহলে কত হবে, তাহলে সেটাকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 23 ইন্টু, হ্যাঁ 23 ইন্টু এই যে ভ্যালুটা 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে হয়ে যায় হচ্ছে টোটাল তার একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। একটা পরমাণুর ভর জাস্ট ওর যেটা পারমাণবিক ভর বা আণবিক ভর সেটার সাথে এটা গুণ করলেই চলে আসবে। ক্লিয়ার? এই জিনিসটাই বোঝানো হচ্ছে। বা সিম্পলি তুমি চিন্তা করতে পারো যে এখানে আসলে একটি মৌলের একটি আপেক্ষিক একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভরটা আমরা চিন্তা করলাম, একটা পরমাণুর ভরটা কত হবে? অত ভাই হচ্ছে এত। অথবা তুমি বলতে পারো যে একটি মানে মৌলের শুধু ডিরেক্ট, তুমি যদি এমন চাও, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে
সমান হলো একটি পরমাণুর ভর, একটি পরমাণুর যেটা ভর বাই হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপের এই যে 1 AMU, 1 AMU বা 1 অ্যাটমিক মাস ইউনিট, বা তুমি বলতে পারো যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ, তাও এটা চলে আসবে। জিনিসটা কিন্তু বুঝো, এই যে সোডিয়ামের ভর যে আমরা বলতেছি ধরো 23, ধরে নাও 23, এটা কি কয়টা পরমাণুর? 6.02 × 10⁻23, এতটি পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম। এটা হচ্ছে 1 মোল, 1 মোলের ভর এত 23 গ্রাম। তাহলে আমি যদি এখান থেকে তার একটা পরমাণুর ভর বের করতে চাই, কি করব? এতটির ভর 23 গ্রাম, একটার ভর কত? 23/6.02 × 10⁻23। তাহলে 6.02 × 10⁻23 দ্বারা হচ্ছে যে ভাগ করা, আর 1.66 × 10⁻24 দ্বারা গুণ করা, একই কথা, একই কথা। ক্লিয়ার? চেষ্টা করে দেখবা, চলে আসবে। ওকে, এই যে দেখো, আপেক্ষিক আণবিক ভর সমান হচ্ছে এক যৌগের একটি অণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। মানে এটা কি? এটাই তো আমাদের সেই 1 AMU, 1 AMUটা না, 1 AMU এমন বুঝাচ্ছে জিনিসটা। ডান। কোনো একটা যৌগের একটি পরমাণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই ওই যৌগের আপেক্ষিক আণবিক ভর। যেমন যেটার কথা বললো, ধরো পানির ভর কত? এখানে তোমাকে যে কাজটা করতে হবে, হাইড্রোজেনের ভর কত? 1 গুণিত হচ্ছে 2 তার সংখ্যাটা, প্লাস অক্সিজেনের ভর কত? অক্সিজেন তো পরমাণু আকারে আছে, তাই না? তাহলে অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, তার মানে আলটিমেটলি কত হবে? 18 গ্রাম। তাহলে এই অনুযায়ী তোমাকে যদি আমি এখন বলি ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি, এটার ভর কত হবে? বের করো। এটা আসলে কিসের সংকেত লিখছি জানো? জিপসামের সংকেত লিখছি। ওকে, আমি যদি এই অনুযায়ী বলি কপার সালফেট ইন্টু 7 অণু পানি, 5 অণু পানি, এটার ভর কত হবে? বের করতে পারবা না? পারবা আশা করি। কপারের ভর লাগবে, সালফারের ভর লাগবে, অক্সিজেনের ভর 16কে 4 দ্বারা গুণ করবা, প্লাস ইন্টু যেটা, এটা প্লাস হয়ে যাবে আর কি, প্লাস 5 গুণিত আমাদের কত? 18, মানে পানির ভর। ডান। ওকে, নেক্সটে আইসোটোপ। এই যে আইসোটোপের কথা আসলো, আইসোটোপটা জিনিসটা কিন্তু আমরা এখনো পড়িনি, এখন এরপরেই আমরা পড়বো মেইনলি। আইসোটোপে বলতেছে যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের গড় আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃতিতে পাওয়ার তার সম্ভাব্যতা কত? 100% টোটালে জয়টা আইসোটোপ থাকে। এখন তুমি বলতে পারো আইসোটোপ জিনিসটা কি? আবার যাচ্ছি, তোমরা আশা করি রিভিশনের আগে জিনিসগুলো পড়ছো আইসোটোপ, তারপর আমি যাচ্ছি জিনিসটা কি। আচ্ছা, সো তুমি একটা গড় আণবিক ভর যদি নির্ণয় করো, আমি এখানে একটা লিখে দিই একেবারে, হ্যাঁ, গড় আণবিক ভর, এটা যদি নির্ণয় করতে হয় ইজ ইকুয়ালস টু, তুমি দিবা যেটা, সেটা হচ্ছে সামেশন মানে কি বলতো? যোগফল, সামেশন অফ কোনো আইসোটোপের ভর গুণিত তার প্রাপ্যতা, ওর প্রাপ্যতা বাই হচ্ছে 100%, 100, এটা দিয়ে চলে আসবে জিনিসটা। ওকে, এবারে আমার ভিগারুনিসার যে স্টুডেন্টগুলো ছিল তাদের ওখানে একটা কোশ্চিন আসছিল যথেষ্ট পেঁচানো, এটা আমি হচ্ছে লাইভেও সলভ করাইছিলাম, আবার হচ্ছে আলাদাভাবেও সলভ করাইছিলাম। ওদের ওখানে আণবিক ভরটাই দেওয়া ছিল, আর 3টা মৌলর মানে 3টা আইসোটোপে 2টার পার্সেন্টেজ দেওয়া ছিল, মানে 1টার পার্সেন্টেজ দেওয়া ছিল, বাকি 2টার পার্সেন্টেজ প্রকৃতিতে কত সেটা বের করতে বলছিল। ওটা কেমনে করবো আমি সেটাও দেখাই দিচ্ছি, বাট এই জিনিসটা আশা করি বুঝছো। ধরো আমি যদি কোশ্চিনটা এরকম করি যে ক্লোরিন 37 এর প্রাপ্যতা 25% প্রকৃতিতে, হ্যাঁ প্রকৃতিতে 25%, আর ক্লোরিন 35 এর প্রাপ্যতা হচ্ছে 75% হলে ক্লোরিন এর গড় আণবিক ভর কত? কেমনে বের করবা এটা? দেখো 37, তার ভর কত? 37 বলা আছে, তাহলে গড় আণবিক ভর এটা সমান হবে হচ্ছে উত্তরটা 37 ইন্টু কত ভাইয়া? বলে দিছি আমি, কত? 25। ওকে, প্লাস কত আমার? 35 বেশি 75 বাই কত হবে? 100 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে? 35.5 আসার কথা। দেখো মিলা, বুঝছো? এভাবে তার আণবিক ভরটা বের করা হয়। তোমাকে এগুলা দেওয়া থাকবে ওটা বের করতে বলবে, অথবা ওটা দেওয়া থাকবে এগুলা বের করতে বলবে। এখন যদি কোশ্চেনটা যদি এমন করে, হ্যাঁ ধরো কোশ্চেনটাতে আমি বললাম যে হাইড্রোজেনের
আণবিক ভরটা হচ্ছে 1.0012 এমন, ঠিক আছে। এখন হাইড্রোজেন 1 এটার প্রকৃতিতে প্রাপ্যতা, এর প্রাপ্যতা হচ্ছে আমাদের 85%। বাকি দুইটার কত? বাকি H2 এবং আরেকটা দিলাম হচ্ছে ভাই H3 এর কত? তখন আমরা উত্তরটা কিভাবে করব? ধরো এই এক্সাক্ট কোশ্চেনটা বলছে, চলো আমি এই উত্তরটা এখানেই করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে তুমি বলো টোটাল 3টা হাইড্রোজেনের টোটালটা মিলায় কত হবে? আসলে 100% হবে না, টোটালটা মিলায় হবে হচ্ছে 100%। আমি যদি এমন করি যে আমরা ধরে নিলাম ভর আমাকে দেওয়া আছে আর একটার প্রাপ্যতা দেওয়া আছে, তাহলে আমি বলবো যে H2 এর প্রাপ্যতা আমরা ধরে নিলাম, এটা প্রাপ্যতা X%, ঠিক আছে। তাহলে H3 এর প্রাপ্যতা কত হবে? H3 এর প্রাপ্যতাটা কি এরকম না যে আমাদের দেখো টোটালে তিনটার ভিতরে একজনের প্রাপ্যতা কত? 85। তিনটারটা মিলায় কত হইতো? ঠিক আছে, এই যে তিনটারটা মিলা 85 প্লাস এক্স প্লাস হচ্ছে H2 প্রাপ্যতা, ধরো H3 এর প্রাপ্যতা সমান কত হবে? 100। তাহলে তুমি যদি এখন এখান থেকে H3 এর প্রাপ্যতাটা বের করো, H3 প্রাপ্যতা কত হবে? তাহলে তুমি কত বলতে পারো? 100 মাইনাস 85 মাইনাস এক্স, এরকম 100 মাইনাস 85 মানে কত আমাদের? 15 মাইনাস এক্স 15 মাইনাস এক্স, এমন হলো এই পার্সেন্টেজ, তাই না? তাহলে এবার তুমি যদি ওই সূত্রটা ফেলে দাও, গড় আণবিক ভর মানে কত? 1.0012 সমান হচ্ছে কত আমাদের? এই যে 1 ইন্টু হচ্ছে 85, ঠিক আছে, প্লাস 2 যেটা ভর 2 সমান কত? ইন্টু এক্স, প্লাস এই যে শুধু 2 এর প্রাপ্যতা কত? X%, আর এটার প্রাপ্যতা কত? 3 এর প্রাপ্যতা কত? 3 ইন্টু 15 মাইনাস এক্স, এমন বাই তুমি দিয়ে দিলা কত? বাই তুমি দিয়ে দিলা হচ্ছে 100%। এখান থেকে জাস্ট আননোন ভ্যালু কি? এক্স না? এক্স এর উত্তর পেয়ে যাওয়া মানে কি? এক্স এর উত্তর পেয়ে যাওয়া মানে হচ্ছে তুমি পেয়ে গেছো কাকে? এক্স এর উত্তর পেয়ে যাওয়া মানে তুমি পেয়ে গেছো হচ্ছে হাইড্রোজেন 2 যেটা ভরের, তার প্রাপ্যতা। 15 থেকে যদি ওটাকে মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে হাইড্রোজেন 3 এর প্রাপ্যতা। ক্লিয়ার রে? ওকে, এবার আসো এই আইসোটোপ জিনিসটাকে নিয়ে যে পড়তেছি, এই জিনিসটা আসলে কি? আইসোটোপ জিনিসটা হচ্ছে ভাইয়া একই মৌলের একই মৌলের নিউটন সংখ্যার পার্থক্যের জন্য উদ্ভূত একাধিক অবস্থা। সেটাই হচ্ছে আইসোটোপ। এখন আইসোটোপে দেখো এই যে হাইড্রোজেন 1 1, এটা কিন্তু আসল মৌল, এটাই সব থেকে বেশি পাওয়া যায়। 1 2 1 3 এরকম ভাবে হাইড্রোজেনের আসলে 7 পর্যন্ত পাওয়া যায়। তার ভিতরে প্রথম 3 জনকে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং তাদের স্পেসিফিক কিছু নামও রয়েছে। স্পেসিফিক কিছু নাম, এটার নামটা কি? প্রোটিয়াম। এটার নামটা কি ভাই? ডিউটেরিয়াম। এটার নামটা কি ভাই? ট্রিটিয়াম। এটার নামটা হচ্ছে ট্রিটিয়াম। ওকে, স্পেসিফিক কিছু নামও রয়েছে, সেটাকে দেখলাম আমরা। এর দেখো তো ভর সংখ্যা আলাদা হয়েছে, বাট প্রোটন সংখ্যাটা সেম। এরকম ভাবে 3টা হয়, একটা হচ্ছে মানে আমরা 3 জনকে অন্তত পড়বো আইসোটোপ, ওকে, একটা হচ্ছে আইসোটোন আর একটা হচ্ছে আইসোবার। আমরা লেকচারের একেবারে শেষে আছি। আচ্ছা, আইসোটোপ, আইসো মানে হচ্ছে বা সমান, আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে হচ্ছে সমান বা একই, সম বা একই। আইসো মানে হচ্ছে এইটা, বুঝছো? ওকে, টোপ প দিয়ে প্রোটন সংখ্যা সমান, সেটাকে বলি আইসোটোপ। আইসোটোন নিউটন সংখ্যা সমান, আইসোবার মিন্স ভাইয়া ভর সংখ্যা সমান, আইসোবার বা ভর সংখ্যা সমান। এরকম একটা যদি আমি উদাহরণ দেই, তাহলে তুমি সিম্পলি উদাহরণ দিতে পারো হচ্ছে যে ধরে নাও হচ্ছে যে আমাদের সালফার 32, আগে আইসোটোনই দাও দেখি, আইসোটোন দেই যদি সালফার 32 16 আর হচ্ছে ফসফরাস 15 31। দেখো পার্থক্য করো, দুইটাতেই কত? 16 না? নিউটন সংখ্যা এখানে কত? 16 16 32, এখানে কত? 15 16 31। তার মানে এদের নিউটন সংখ্যা সমান, তারা হচ্ছে পরস্পরের কি? আইসোটোন। আইসোবার বা ভর সংখ্যা নিয়ে যদি আমি চিন্তা করি বা ভর সংখ্যার কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের সিলিকন ধরে নাও, আমি এমন দিলাম 27, অ্যালুমিনিয়াম
27 ধরে নাও, এটা হচ্ছে 14 ভাইয়া, এটা হচ্ছে আমাদের 13। ভর সংখ্যা সমান না? দেখো তাহলে আইসোটোপ আর আইসোবার এটা দেখলেই বোঝা যায় যে যে উপরের সংখ্যা যাদের ভর সংখ্যা সমান আইসোবার, নিচের সংখ্যা যাদের সমান প্রোটন সংখ্যা আইসোটোপ, এবং আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হবে, আর আইসোটোন আর আইসোবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে, একই মৌলের কখনো হইতে পারে না। ক্লিয়ার? এই এই হচ্ছে এখানকার আলাপ, বুঝা গেছে? বলো। প্রোটন সংখ্যা সমান, দেখো এখানে বলা আছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। এই যে এটাকে বলা হয় ভারী পানি, D2O, ডিউটেরিয়াম দিয়ে। H2O হচ্ছে নর্মাল পানি, D2O হচ্ছে ভারী পানি। এটা দিয়ে বিভিন্ন কার্যক্রম আবার করা হয়। ওকে, এই হাইড্রোজেনের 7টি আইসোটোপ সম্ভব, যেমন এই যে এটা, যার মধ্যে 3টি পাওয়া যায়, বাকিগুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়। 3টার নাম কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আরও কিছু আইসোটোপ রয়েছে, যেমন হচ্ছে ক্লোরিনের যেটার কথা বললাম, ক্লোরিন হচ্ছে একটা 37, ক্লোরিন হচ্ছে একটা কি ভাইয়া 35। আরও কিছু গুরুত্বপূর্ণ আইসোটোপ রয়েছে, ফসফরাস, যেগুলোর কাজ আমরা একটু পরেই হচ্ছে দেখব, 32, আয়োডিন 131, টেকনিশিয়াম 90, এই জিনিসগুলো যেগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে যদি আবার আমি যদি একটু যাই যে আর কিছু যেগুলা, যেমন কার্বন 12, কার্বন 12 দিয়ে আমরা কার্বন ডেটিং করি, যেটা আবার খুব জরুরি। ওকে, দেখো আইসোটোপের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হচ্ছে ফসলের পুষ্টিতে। আমরা কোথায় ব্যবহার করি? ফসফরাস 32। যে ব্যবহারগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে আমরা সেগুলোকে সুন্দর মতন পড়ব। মধ্যে ফসফরাস 32, কোবাল্ট 60, ক্ষতিকারক পোকামাকড় নির্ণয় করতে আমরা ব্যবহার করি হচ্ছে কোবাল্ট 60, এটা চিকিৎসা কাজে ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রেও। এবং আয়োডিন 131ও আমরা ব্যবহার করি, যে দেখো ফসফরাস 32-এর কথা বলতেছে এখানে। ঠিক আছে, আয়োডিন 131 থাইরয়েড চিকিৎসাতে, এটাও ইউজ করি আমরা থাইরয়েড চিকিৎসায় এমন। ওকে, কার্বন 12, এটা কি করি আমরা? কার্বন ডেটিং বা ফসিল বা কোনো একটা ফসিলের বয়স নির্ধারণে। ডান, ক্লিয়ার? এই বিদ্যুৎ উৎপাদনেও এই ব্যবহার করা হয়। লাস্ট একেবারে অংশ, সেটা হচ্ছে যে এই তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব বা ক্ষতিকর দিকটা নিয়ে আমি জাস্ট একটু সিম্পল কথা বলি। জিনিসটা হচ্ছে যেমন রেডিয়াম, এখান থেকে যে এই যে তেজস্ক্রিয় রশ্মি যে নির্গত হয়, ধরো রেডিয়ামের আবিষ্কার করছিলেন আমার পুরো হচ্ছে কুরি ফ্যামিলি, যারা মাদাম কুরি, পিয়ারে কুরি, নোবেল লরিয়েট ফ্যামিলি একমাত্র, যার স্বামী, স্ত্রী এবং হচ্ছে বাচ্চা, 3জনই হচ্ছে নোবেল পাইছিলেন এরকম। সো ওনারা এই যে তেজস্ক্রিয়তা আবিষ্কারও করছিলেন এবং মারাও গেছিলেন এই তেজস্ক্রিয়তার জন্য, সেটাও নিশ্চয়ই তুমি জানো। সো এটা তেজস্ক্রিয়তার একটা লং টার্ম প্রভাব রয়েছে, যেটা হচ্ছে মিউট্যান্ট, মানে জেনেটিক্যালি চেঞ্জেস করে। যে জেনেটিক্যাল চেঞ্জেসটা দিয়ে, মানে আমরা মুভি বা সিনেমাতে দেখবো যে কোনো একটা সুপার পাওয়ার চলে আসছে, কোনো একটা লাভ চলে আসছে, উপকার চলে আসছে। হ্যাঁ, অনেক সময় কিছু জায়গাতে দেখা যায়, কিন্তু এটা হাজারে একটা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্ষতি হয়, বিকলাঙ্গ হয়, চোখে দেখতে পায় না, মস্তিষ্কে ঠিক মতন বুঝতে পারে না, যতটুক ধরো স্বাভাবিকভাবে বেড়ে ওঠা উচিত ততটুক বাড়ে না, চোখগুলা বড় বা চোখগুলা ছোট, কান ছোট, অস্বাভাবিকতাই বেশি দেখা যায়। ঠিক আছে, জেনেটিক্যাল যে সমস্যাটা হয়। এবং এই যে এই চিহ্নটা, এটা কি আসলে? ট্রিফয়েল সাইন, 1946 সালে প্রথম ইউজ হওয়া ট্রিফয়েল, তেজস্ক্রিয়তার এই তেজস্ক্রিয়তা বর্জ্যগুলোকে নষ্টও করা যায় না। ধরে নেওয়া হচ্ছে অদূর ভবিষ্যতে কোনো কিছু আসবে যেটা দিয়ে আসলে তেজস্ক্রিয় বর্জ্যগুলোকে নষ্ট করা যাবে, তাই সেগুলোকে সিল্ড কন্টেইনারে যতটা পারা যায় মানব সভ্যতা থেকে দূরে রাখা হয়। এবং হিরোশিমা আর নাগাসাকির মধ্যে এখন পর্যন্ত যে অ্যাটম বোমটা করা হয়েছিল, সেটার জন্য কত বছর ধরে সেখানে কোনো একটা উদ্ভিদ জন্মায়নি, সে ব্যাপারেও তুমি জানো। সো তেজস্ক্রিয়তার ক্ষতিকারী প্রভাব জাস্ট বই থেকে সিম্পল একটা রিডিং দিতে হবে। আমি আর বেশি হচ্ছে আগাবো না, আমি আর বেশি হচ্ছে যে বলবো না। ঠিক আছে, ওকে, ডান। এই সো আমাদের শেষ লেকচার কন্টেন্ট, যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা, মেনি থ্যাংক ইউ অ্যাকচুয়ালি। হ্যাঁ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলা সবাইকে। ওকে ওকে সো তোমাদের বলবো, এসএসসি টাইম আছে অবভিয়াসলি, এখনই হচ্ছে যে এসএসসি শুরু হয় নাই, বাট রিভিশন আসলে টোটাল সবাই শুরু করে দিছে। তো তোমরা হচ্ছে যে আলাদা রকমভাবে চললে হবে না, তাই রিভিশন করার জন্য আমাদের এই থিওরি ক্লাসগুলা তোমার ক খ এবং এসকিউ, ক খ প্লাস এসকিউ, এটার জন্য মোর দ্যান এনাফ টু বি অনেস্ট।
অ্যাজ ওয়েল অ্যাজ এটা এমসিকিউ ব্যাকআপও তোমাকে দিবে, সিকিউ ব্যাকআপও দিবে, বাট সেটার জন্য আমাদের আরও ওয়াইজ ক্লাস আছে, সেটা হচ্ছে টাইপ ওয়াইজ। তুমি জানো থিওরি ডান, টাইপ ওয়াইজ আমাদের সিকিউ আছে, টাইপ ওয়াইজ এমসিকিউ আছে। তোমার জন্য এতটুকু সাজেশন থাকবে, ক্লাসটা সম্পূর্ণ করছো, নোট ডাউন করে করবা, এই নোটটাই জাস্ট তুমি রিভিশন দিবা, এই নোটটাই তোমাকে রিভিশনের জন্য তোমার প্রতি আমাদের আগ্রহ, এই নোটটাই পরবর্তীতে জাস্ট রিভিশন দিবা। ভালো মতো প্র্যাকটিস করে পড়তে থাকো, ইনশাল্লাহ তুমি কভার করতে পারবা। কোশ্চিনারিজ যেরকম হার্ডই হোক না কেন, যতটা সহজ হোক না কেন, তুমি অন্তত তোমার টার্গেট ফুল মার্কটা ফিল আপ করতে পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।